ওকে, আমরা এলআইসিটি তালহা ট্রেনিং পিএসপি ব্যাচ 3 এর 40তম ক্লাসের আলোচনায় আছি। ওকে, সো আমরা যখন আমাদের এই ক্লাস আলোচনাতে আছি, আমরা লাস্ট ডেতে ল্যারাভেল ইনস্টল করেছিলাম, ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু কথাবার্তা বলেছিলাম। ল্যারাভেল ইনস্টল করার পর ল্যারাভেলের যে পেজটা আসছিল সে পর্যন্ত আমরা দেখেছিলাম। আজকে আমরা কিছু অ্যাডিশনাল জব করব। গতদিন কোড নিয়ে কিছু কোডিং প্যাটার্ন নিয়ে কিছু কথাবার্তা হচ্ছিল, যে কম্পোজার জেএস, তাই না, কম্পোজার জেসন ফাইলটা, ইএনভি ফাইলটা নিয়ে কিছু কথাবার্তা বলেছে। রাউটস এর ওখানে গিয়ে একটা চেঞ্জ এনেছিলাম, একটা পেজ মাস্টার এবং ওই নামে একটা ভিউ ফাইল খুলেছিলাম, রাইট? ওই অংশটুকু পর্যন্ত দেখা হয়েছে। আজকে আমরা বেসিক্যালি টেমপ্লেট মাস্টারিং বা প্লেট মাস্টারিং বলতে যেটা বোঝায় সেটা আমরা করব আর কি। সবাই একটু খেয়াল করি, বিষয়টা হচ্ছে এরকম, আমাদের হাতে কয়েকটা টপিক দেওয়া আছে। যখন ল্যারাভেল শেখাতে বলা হয়েছে, আমি একটু বলে নেই আমাদের যে টপিকগুলো শেখাতে বলা হয়েছে। ফার্স্টে যে টপিকটা আমাদের শেখাতে বলা হয়েছে ল্যারাভেলের ওপরে, ল্যারাভেলের ব্যাকগ্রাউন্ডটা জানানো, ল্যারাভেল ইনস্টল করতে শেখা, ব্লেড মাস্টারিং করতে শেখা, অ্যাডমিনিস্ট্রেটিভ অথেন্টিকেশন তৈরি করতে শেখা, ক্রুডিং তৈরি করতে শেখা। মানে আপনি যদি ল্যারাভেলের ইউজ করে ক্রুডিং সিস্টেমটা ডেভেলপ করেন উইদাউট এনি প্রজেক্ট, দেন আপনার কোর্স কমপ্লিট। বাট আমরা কিন্তু এখানে একটা প্রজেক্ট করব। প্রজেক্টটা স্টুডেন্টদের দিয়েই করানোর কথা। কোর্স যেটা ডিমান্ড করে যে স্টুডেন্টরাই প্রজেক্ট করবে, ট্রেনার শুধু অ্যাসিস্ট করবে। অ্যাসিস্ট বলতে ট্রেনার বলে দেবে যেভাবে এভাবে করতে হবে, রাইট? বাট আমরা এখানে একটা প্রজেক্ট করে দেখাবো, আপনারা নিজেরা আরেকটা প্রজেক্ট করবেন। প্রজেক্ট আপনারা করবেনই, বাট আমরা এখানে শুধু টপিক ধরে ধরে না শিখিয়ে টপিকটা প্রজেক্টের মধ্যে শেখানোর চেষ্টা করব। এটা বোঝাতে পেরেছি? ওকে, আমরা দুই ধরনের অথেন্টিকেশন শিখবো। একটা হচ্ছে ল্যারাভেলের নিজস্ব অথেন্টিকেশন, একটা আমরা নিজেরা ডেভেলপ করব। ঠিক আছে? আচ্ছা, কারণ আমরা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করছি, সেখানে অথেন্টিকেশন থাকবে দুইটা, একটা ফ্রন্ট এন্ড অথেন্টিকেশন, একটা ব্যাক এন্ড অথেন্টিকেশন। আচ্ছা, আমরা ল্যারাভেলের প্রজেক্টটা গতদিন নেটবিনসেও এনেছিলাম। ল্যারাভেল ইনস্টলেশনটা আমরা দেখে নিতে পারি। ভেরি সিম্পল, একটা কমান্ডের মাধ্যমেই কিন্তু টার্মিনাল থেকে কমান্ড চালিয়ে ল্যারাভেল ইনস্টল হয়, কোনো কিছুর প্রয়োজন পড়ে না। আদার্স কোনো কিছু কি করার প্রয়োজন পড়ে? কোনো কিছু মনে রাখা, কোনো কিছু করার কোনো প্রয়োজন কিন্তু আমরা দেখি না। আমাদের প্রজেক্টটা কি ছিল? এলআইসিটি একই
100 Laravel 500 কোঅর্ডিনেটর সব একসাথেই করতে পারবেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। কই আমাদের এই যে LICD ব্যাচ 3 ই-কমার্স, একটু সবাই একটু খেয়াল করি, আমরা বিষয়টাকে কিন্তু কনসেন্ট্রেট করব এবং একটু সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের ডাল ভাত। আপনাকে কিন্তু একেই নাড়াচাড়া করে খেতে হবে, বুঝতে পেরেছি? বা আপনাদের এটাকেই নাড়াচাড়া করে খেতে হবে। সো যেটা নাড়াচাড়া করে খেতে হবে তার নাড়াচাড়াটা যদি বাড়ানো যায় তাহলেই মঙ্গল। ঠিক আছে না? আচ্ছা, নাকি অন্য কোনো কিছু করার ইচ্ছে আছে? অন্য কোনো কিছুর ইচ্ছে থাকলে বলেন। আছে? আপাতত নাই, মানে পরে আছে। নাজমুল বলেন। নাজমুল বলবে যে আমার রাউটস কোথায় আছে। আমি গতদিন রাউটস কোথায় আছে সেটা বলেছিলাম। রাউটসটা কোথায় আছে? একদম পেছনের বেঞ্চে মাঝখানের জন। রাউটস কোথায় আছে? রিসোর্সে আছে। কই? মুক্তা সুন্দর একটা অ্যান্সার করেছেন। সব তো ওখানেই থাকার কথা না লারাভেলের? হ্যাঁ, রাজনীতিবিদ হবে এবং সেটাতে ভালোও করবে। আচ্ছা, এখন আসি, একটু খেয়াল করেন যে আমার চোখের সামনেই রাউটস আছে, ফোল্ডারই রাউটস, রাইট? এর মধ্যে আমাদের রাউটসটা কি web.php। ফ্রেমওয়ার্কে ঢুকতে হয় কোন দিক দিয়ে আপনি বলেন? আমরা ফ্রেমওয়ার্কের এন্ট্রেন্স কাকে বলি? গতকালকে যে কথাগুলো আমি বলেছিলাম ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট কথাগুলো আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করছি এবং সবাইকে জানানোর চেষ্টা করছি। আমরা ফ্রেমওয়ার্কে ঢুকি, ফ্রেমওয়ার্ক তো একটা নির্দিষ্ট ডিজাইন প্যাটার্নে চলে, তাই না? সো ডিজাইন প্যাটার্ন কোনো কিছু যখন একটা নির্দিষ্ট কাঠামো অনুযায়ী চলে, ওই কাঠামোতে ঢোকার জন্য একটা রাস্তা ডেফিনেটলি আছে। তার আগে বলেন, তুনজুঙ্গা বলবে যে আমাদের ল্যারাভেল ফ্রেমওয়ার্ক কোন ডিজাইন প্যাটার্ন ফলো করে? বেশি দিন আগে বলি নাই, বলেন। MVC, এখন এমটা বাদ দেওয়া হয়েছে, VC আছে। সো এর আমরা কি বলি যে এই VC ডিজাইন প্যাটার্নের ফ্রেমওয়ার্কের এন্ট্রেন্স হিসেবে কাকে ধরা হয়, মানে কার মাধ্যম দিয়ে আমরা ফ্রেমওয়ার্কের মধ্যে ঢুকি? বলেছিলাম কন্ট্রোলারের মাধ্যমে, তাই না? আমি প্রথমে আসি রাউটসে, রাউটস আমাকে পাঠিয়ে দেয় কোথায়? কন্ট্রোলার। কন্ট্রোলার ডিসিশন নেয় কি কোন ভিউটা লোড হবে। তো ফ্রেমওয়ার্কের এন্ট্রেন্স কি? কন্ট্রোলার। তো কন্ট্রোলার বা রাউটস ছাড়া ফ্রেমওয়ার্কে ঢোকা ইম্পসিবল, রাইট? এটা আমি বলেছিলাম যে ফ্রেমওয়ার্ক গুলো সিকিউর একটাই কারণ হচ্ছে যে আমার বাড়িতে অনেকগুলো দরজা নেই, দরজা কি একটাই, এবং অন্যান্য জায়গাগুলো এতটাই সিকিউর যে অন্যান্য দিক থেকে ঢোকা ইম্পসিবল। যদি ঢুকতে হয় তাহলে আমাকে এই দিক দিয়েই ঢুকতে হবে এবং এই জায়গাটাতে কড়া পাহারা বসানো আছে। সেটা বোঝা যাচ্ছে? সো রাউটসে মাধ্যমে আমরা কন্ট্রোলারে যাই এবং কন্ট্রোলার থেকে ভিউ লোড হয়। গতদিনের ভিডিওটা আরেকটু রিপিট করে করে দেখবেন, যদিও গপ্পই করা হয়েছে এবং এটা কিন্তু কাজের গপ্প ছিল, বুঝতে পেরেছি? ওকে, তো ল্যারাভেল অত্যন্ত জনপ্রিয় কজ হচ্ছে নাম্বার অফ ভেন্ডরস তার কাছে রয়েছে, প্রচুর ভেন্ডর আছে এবং ওই ভেন্ডর গুলো ল্যারাভেলকে সাপোর্ট করছে।
যাতে খুব দ্রুত কোনো প্রজেক্ট ডেভেলপ করা সম্ভব হয়। প্রচুর কাজ তারা করে দিয়ে রেখেছে, যে কাজগুলো আমরা খুব সহজে ইউজ করতে পারি ল্যারাভেলের মধ্যে। গাইডলাইনও আছে প্রচুর, গিটহাবে প্রচুর রিসোর্স রয়েছে ল্যারাভেলের জন্য। ওকে, আমরা এখন পর্যন্ত সম্ভবত একটা লাইনের কোড ছাড়া অন্য কোথাও কোনো চেঞ্জ নিয়ে আসি নাই, রাইট? আস্তে আস্তে করে আমরা আজকে ল্যারাভেলের প্রজেক্টে কিছু কিছু চেঞ্জ নিয়ে আসার চেষ্টা করব এবং আজকের দিনে আমরা ব্লেড মাস্টারিং দেখার চেষ্টা করব যে কিভাবে একটা ডিজাইন আমাদের ল্যারাভেলের মধ্যে বসিয়ে দিতে পারি ল্যারাভেলের রুলস অনুযায়ী। ওকে, আচ্ছা, নাও একটু দেখি যে কিভাবে একটা প্রজেক্ট রান হচ্ছে বা কোনটার পরে কোন ফাইলটা এক্সিকিউট হয় ল্যারাভেলে। তো আমরা যদি লোকাল হোস্ট লিখি, আমাদের প্রজেক্টে প্রেস করছি, দেখেন কোনো পেজ কিন্তু ওপেন হয় নাই, হয়েছে? আমি যখন আমার প্রজেক্টে প্রেস করেছি দ্যাট মিনস আমি এখানে এসেছি এবং এখানে আসার পরে এই ফাইল ফোল্ডার গুলোই আমার ব্রাউজারে ডিসপ্লে করছে। দ্যাট মিনস এখান থেকে এমন কোনো ফাইল সে পায় নাই যা থেকে সে প্রজেক্টটাকে রান করে দেয়। নর্মাল সিনারিও অনুযায়ী আমরা জানি যে প্রজেক্ট নেমে প্রেস করলে একটা হোম পেজ আসবে এবং এটা ট্রু, রাইট? বাট সেটা কিন্তু হয় নাই। আমরা যদি এরকম করতাম বা এরকম হতো যে prothomalo.com লিখেছি, খালি কোড এসেছে, কোড ফাইলগুলোর নাম ফোল্ডার এসেছে, আপনি কি কনফিউজড হয়ে যেতেন না? যেতেন, এবং তার কোডগুলো সবই কিন্তু ডাউনলোড হয়ে যেত কোনো এক সময়, বা আপনি ডাউনলোড করে নিতেন, রাইট? বিষয়টা বোঝা যাচ্ছে? আচ্ছা, তার মানে কি আমি যদি এভাবে আমার সাইট তুলে দেই তাহলে আমার কোড নিমিশেই কি সব নিয়ে নেবে, রাইট? ডিফল্ট হিসেবে ল্যারাভেলে যেটা করা আছে, পাবলিক নামে যে একটা ফোল্ডার দেওয়া আছে, এই পাবলিক ফোল্ডারে ক্লিক করলেই প্রজেক্টটা অ্যাপিয়ার করে, কারণ পাবলিকের মধ্যে ইন্ডেক্স নামে একটা ফাইল দেওয়া আছে। আমি বোঝাতে পেরেছি? একটু চেক করে দেখি যে যখনই আমি পাবলিক ফোল্ডারের উপর প্রেস করছি এখানে একটা ফাইল আছে যার নাম কি ইন্ডেক্স। ওকে, এই ইন্ডেক্স ফাইলটাই মূলত অটো রান হচ্ছে। আমাদের ফার্স্ট জব হবে এই ইন্ডেক্স ফাইলটাকে যেন প্রথমেই অটো রান করা সম্ভব হয়, তার মানে এটাকে পাবলিকের মধ্যে থেকে বাইরে বের করে নিব এবং এর জন্য কিছু কনফিগারেশনাল চেঞ্জের প্রয়োজন আছে। সেই চেঞ্জগুলো আমরা আস্তে আস্তে করার চেষ্টা করব। তো আমাদের ডিফল্ট প্রজেক্টটা কি ছিল সেটা যদি আমরা দেখি যে ইনস্টলেশনের পরে আমাদের প্রজেক্টটা কি ছিল, আমরা শুধু একটা ছোট্ট চেঞ্জ করেছিলাম যে যখনই আমরা ওই যে পাবলিকের উপরে প্রেস করছি, রান করছে কে ইন্ডেক্স, ইন্ডেক্স রান করার সাথে সাথে রাউটসের ভেতরে ওয়েবটা কল হয়ে যায়। ওকে, এর আগে আরো কিছু কাজ হয় সেটা আমরা বলবো, যে এই রাউটসের ভেতরে ওয়েবটা কল হয়ে যায় web.php, এটাকে বলা হয় মূল রাউটস ফর ওয়েবসাইট। ওয়েবসাইটে যত ইউআরএল হবে সব এর মাধ্যমে হবে। সব কার মাধ্যমে হবে? রাউটসের web.php এর মাধ্যমে, রাইট? তার মানে আমার ইউআরএল দেখাবে একরকম, ফাংশন কল হবে ভিন্ন রকম। সিকিউরিটির জন্য এই কাজটা করা হয়েছে। আমি দেখাচ্ছি এক, হচ্ছে আর এক, যেটা বোঝা যাচ্ছে? আমার ইউআরএল এ ডিসপ্লে করবে এমন একটা কিছু, আর ফাংশন কল হবে হয়তো ডিফারেন্ট নামের কোনো একটা কিছু, রাইট? আমরা নরমালি কি করি যখন পিএসপি দিয়ে কোনো প্রজেক্ট করি, লাইক আপনি একটা ক্রুডিং করেছেন, আপনারা করেছেন যে স্টুডেন্ট ক্লাস, রাইট? তারপরে edit.php, delete.php, add.php, তাই না? এই ফাইলগুলো করেছেন এবং ইউআরএল এ সেই ফাইলের নামই কিন্তু ডিসপ্লে হচ্ছে, তাই কিনা? বাট ফ্রেমওয়ার্কে আপনার ভিউ ফাইল কখনোই ইউআরএল এ আসবে না, কন্ট্রোলারের নাম কখনোই ইউআরএল এ আসবে না, সেটা বোঝা যাচ্ছে? আমার সলিড কোড যেখানে রয়েছে সেই কোডগুলোর নাম কখনোই ইউআরএল এ দেখা যাবে না। আর ইউআরএল এ দেখা না গেলে অ্যাজিউম বা গেস করা ছাড়া অন্যদের কোনো সুযোগ নেই। ইউআরএল এ কি দেখাবে সেটা আমি ডিসাইড করব, আমি যা দিব তাই ডিসপ্লে করবে। ওকে, নাও
সো এখন এখানে ডিফল্ট অবস্থায় ছিল ওয়েলকাম, তাই না? মনে আছে? এই পেজটা ছিল না, এই পেজটা ছিল। বাট এই পেজটা ডিজাইন কিন্তু বাই ডিফল্ট দেওয়াই আছে, একটু খেয়াল করি। বেসিক্যালি ওয়েলকামটা হচ্ছে একটা ভিউ ফাইল, এবং আমাকে এখন ওই যে পেছনে ইমেলের পাশের জন্য আমাকে বলবে, রাইট? ইমেলের পাশের জন্য আমাকে বলবে যে এই ওয়েলকাম নামে ফাইলটা কোথায় আছে। HTTP তো পাচ্ছি না। হ্যাঁ, আপনার সামনে তো আছেই। হ্যাঁ, এটা কোথায় আছে? ভিউ থাকে রিসোর্সে, রিসোর্স ভিউ, দেন welcome.blade. এটা বাই ডিফল্ট থাকে। আর আমরা গতদিন master.blade.php ঠিক ওয়েলকামের ভেতরেই তৈরি করেছিলাম, এবং এই নামটা ওখানে দেয়াতে ওই হ্যালো ল্যারাভেল 5.3 এই কথাটা আসছিল। বিষয়টা বোঝাতে পেরেছি? তো জাস্ট দেখানোর জন্য যে আমরা ডিজাইন ভিউ খুব সহজে চেঞ্জ করতে পারবো, বাট এটা কিভাবে কাজ করছে সেটা কিন্তু আমাদের একটু রপ্ত করতে হবে। এবং আমাদের রপ্ত করতে হবে, এটা ভালো মতোই আমাকে রপ্ত করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের মাত্রই সেমিস্টার শেষ হয়েছে, প্রচুর সময় আছে হাতে। মূল বিষয়টা হচ্ছে স্কিল, আর স্কিলটা যদি ঠিকঠাক মতো না ধরা যায় তাহলে কিন্তু কঠিন হবে পরবর্তীতে সার্ভাইভ করাটা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, সিসি করো, ওকে পাঠাও, দুয়ের দাও। হ্যাঁ হ্যাঁ, ওর সঙ্গে কথা। আমরা একটু দেখি না এখন টার্গেটটা কি, কিভাবে আসছে সে রাস্তাটা ধরানো ফার্স্টে। যে আমি যখন প্রেস করছি কোনো একটা প্রজেক্টে, ফার্স্টে যখন আমি প্রেস করেছিলাম প্রজেক্টে এই ফোল্ডার অপশন আসছে, তারপরে যখন আমি পাবলিকে প্রেস করেছি তখন ল্যারাভেল আসছে। বাট এরকম যদি থাকে কোনো লাইভ প্রজেক্টে, সে লাইভ প্রজেক্ট বেসিক্যালি লাইভ প্রজেক্ট বলা যাবে না, তাই না? হ্যাঁ, সোল্ড প্রজেক্ট বলা যেতে পারে। আপনি তৈরি করে অন্যের কাছে সেল করে দিচ্ছেন বিনা পয়সায়। হ্যাঁ, সো এর জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমত যেটা করতে হবে যে এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে ফার্স্টে, যে আমি প্রজেক্টে ক্লিক করার সাথে সাথেই এই পেজটা আসবে। আমাদের প্রথমত শিখতে হবে কি, যখন ল্যারাভেল ইনস্টল হলো, ল্যারাভেল ইনস্টলেশনের পরেই যখন প্রজেক্ট ক্লিক করব আমার যেন এই পেজটা ইনস্ট্যান্ট আসে। ওকে, পাবলিকে ক্লিক করে যেন এটাকে না নিয়ে আসতে হয়। তো ফার্স্ট টাস্কটা কি হবে? প্রথম টাস্কটা হবে ওই যে ইন্ডেক্স ফাইলটা আছে, যেটাকে আমরা কি বলছি ডিফল্ট ফাইল, এটা পাবলিকের মধ্যে থেকে বের করে কোথায় ছেড়ে দিতে হবে? রুটে। তো সবাই এই টার্মগুলো একটু ভালো করে বোঝেন। এই জায়গাটাকে বলা হচ্ছে কি প্রজেক্ট রুট, এই জায়গাটাকে বলা হচ্ছে কি প্রজেক্ট রুট। পাবলিক হচ্ছে রিসোর্স ফোল্ডার। হ্যাঁ, পাবলিক হচ্ছে এমন একটা ফোল্ডার যার ভেতরে আমি আমার প্রজেক্টের সিএসএস, ইমেজ, জাভাস্ক্রিপ্ট এগুলো রাখবো। রিপিট করছি, পাবলিক হচ্ছে এরকম একটা ফোল্ডার যার ভেতরে আমরা আমাদের সিএসএস, ইমেজ, জাভাস্ক্রিপ্ট এই ফোল্ডারে রাখবো। হতে পারে সেটা আমার ফ্রন্ট এন্ড টেমপ্লেটের জন্য, হতে পারে এটা আমার
অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটের জন্য, রাইট? সো ইন্ডেক্সটাকে কোথায় বের করে নিব? আমি কাট করেছি, কাট করে এখানে পেস্ট করে দিলাম। জাস্ট ইন্ডেক্সটাকে কাট করে এখানে পেস্ট করেছি। এবার আমরা যাই, কিছু এরর জেনারেট হবে, একটু খেয়াল করেন। খেয়াল করেছেন একটা এরর জেনারেট হয়েছে? খেয়াল করেন ভালো করে, আমি একটু অন্যমনস্কতা দেখতে পাচ্ছি। Fail to open stream no such file or directory in this index.php লাইন নাম্বার 22 তে, রাইট? সো লাইন নাম্বার 22 থেকে কিছু একটা সে লোড করার চেষ্টা করেছে, সেটা সে করতে পারছে না। এবং এটা একটু চেক করে দেখি যে আমাদের প্রজেক্টে index.php এটা এখন এখানে চলে আসছে। index.php এর মধ্যে থেকে লাইন নাম্বার 22, একটু খেয়াল করেন তো, লাইন নাম্বার 22 থেকে বলা হচ্ছে যে সে বুটস্ট্র্যাপের মধ্যে autoload.php ফাইলটাকে সে লিংক করবে। সো এখানে পাথটা এখন ভুল দেখাচ্ছে, আগে কিন্তু এই ধরনের কোনো এরর ছিল না। সো পাথটা কেমন আছে? আমরা অ্যাবসলিউট পাথ রুলস থেকে যদি আমি জানি, কোডের মধ্যে সুন্দর করে বলা আছে যে যখন লিংক করবা ডিরেক্টরিতে //bootstrap then autoload.php, এই লিংক অনুযায়ী আমি আছি কোথায়? এখানে। এখান থেকে আমাকে যেতে হবে কোথায়? বুটস্ট্র্যাপে। আর বুটস্ট্র্যাপের মধ্যে ফাইলটার নাম কি? অটোলোড। সো এখন যে পাথটা এখানে বলা আছে সেটা কি কারেক্ট? হিমেল বলেন যে এই পাথটা কারেক্ট লেখা আছে কিনা। আমি ইন্ডেক্সে আছি, ইন্ডেক্স থেকে বুটস্ট্র্যাপে যাব, বুটস্ট্র্যাপ থেকে অটোলোডকে লোড করব। তো সেই ক্ষেত্রে আমি এখানে যা লিখেছি সেটা কি কারেক্ট? যদি না হয় তাহলে সঠিকটা কি? আমার ইন্ডেক্স কিন্তু রান করেছে, এখন ইন্ডেক্স শুরুতে রান করাতেই এরর এসেছে। ইন্ডেক্স এই ফাইলটাকে লোড করতে পারছে না, বলছে যে পাথটা ভুল হয়েছে, রাইট? একটু খেয়াল করেন, আমি এখানে যাব, আমি আছি কোথায়? এখানে। আমার ইন্ডেক্স এবং এই বুটস্ট্র্যাপ ফোল্ডার কি একই ফোল্ডারের মধ্যে না? হ্যাঁ, এখান থেকে দেখি ইন্ডেক্স থেকে বুটস্ট্র্যাপে যেতে কি আমাকে ডট ডট দিতে হবে? ডট ডট স্ল্যাশ মানে কি একটা ফোল্ডার বের হয়ে যাওয়া। তো আমার একটা ফোল্ডার বের হয়ে গেলে কি আমি প্রজেক্ট থেকে বের হয়ে যাব না? তার মানে সে প্রজেক্ট থেকে যদি বের হয়ে যায় তাহলে কি এটা খুঁজে পাবে? এই কারণেই এররটা দিচ্ছে। বিষয়টা বোঝা যাচ্ছে? বাট এবার আমি বলছি, আলামিন, এই ফাইলটা যখন পাবলিকে ছিল তখন কি এই পাথটা ঠিক ছিল? ঠিক ছিল, কারণ পাবলিকে যখন ছিলাম তখন সে পাবলিক থেকে এক ফোল্ডার বাইরে আসলেই এখানে আসতো, তারপরে সে বুটস্ট্র্যাপে যেত, তারপরে সে অটোলোডে যেত। ওকে, তার জন্য ঠিক ছিল। সো আমি যখন এখান থেকে যাচ্ছি আমি কি করব? কি করলাম? ডট ডট স্ল্যাশ কে আমি বাদ দিয়ে দিয়েছি। দেখেন 22 থেকে এররটা এখন চলে আসছে কোথায়? 36 এ। সো ডেফিনেটলি 36 এ এরকম একটা কিছু আছে। এখানেও কি এপিপি ফাইলকে লোড করার জন্য ডট ডট স্ল্যাশ আছে, এটাও রিমুভ করে দিলাম। এবার চেক করে দেখি এই পেজটা এসছে। আসলো তো না? সবার আসছে না? ভেরি নাইস। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের পেজটা পাচ্ছি। নাও এই পেজটা আসার পেছনে কে কে কাজ করছে সেটা একটু আমরা দেখি, রাইট? এই পেজটা আসতে গেলে কোন কোন বিষয়গুলো এক্সিকিউট হয় সেটা আমরা একটু যদি না বুঝি
তাহলে পরবর্তীতে একটু প্রবলেমে পড়ে যেতে পারি। ওকে, প্রবলেমটা কি সেটাও একটু বলে নেই। মনে করেন আমাকে কেউ বলছে যে তুমি ল্যারাভেলের স্ট্রাকচারটা আমাকে বোঝাও। একটা ফাইল কিভাবে কিভাবে এক্সিকিউট হচ্ছে সেটা যদি বলতে না পারি তাহলে ল্যারাভেলের স্ট্রাকচার আমি বোঝাতে পারবো না। তো আমরা একটু সবাই একটু ধৈর্য সহকারে দেখি এবং শুনি যে কিভাবে একটা ল্যারাভেল এর প্রজেক্ট এক্সিকিউট হয়, কোন কোন জায়গাতে ইম্প্যাক্ট আসে। রাইট, ফ্রেমওয়ার্ক বা কাঠামো এমন একটা জিনিস সেটা মূলত বা বলা যেতে পারে যে এটা একটা ইঞ্জিনের মতো। আসলে এটা একটা ইঞ্জিন। রাইট, ইঞ্জিনে আপনি চাবি দিয়ে কি কিক করলে কি স্টার্ট হয়, স্টার্ট একটা আওয়াজ হয়ে স্টার্ট হচ্ছে, বাট স্টার্ট হলে তার ভেতরের যে কলকবজা গুলো আছে সবই কি নড়াচড়া করে ওঠে না? কোনো কোনো কলকবজা অলওয়েজ চলতে থাকে, দেন ওই ইঞ্জিনটা চলতে থাকে। কোনো কোনো কলকবজা আছে শুধু ট্রিগারের সময় অ্যাক্টিভিটি দেখায়, অন্য সব সময় কি আইডল থাকে না? একটু ভালো করে বোঝার চেষ্টা করেন যে আমি যখন স্টার্ট করি, আমি যখন চাবিটা দেই, মনে করেন একটা গাড়ির চাবি দিলাম, তখন কিন্তু ইঞ্জিনে তেমন কোনো অ্যাক্টিভিটি আসে নাই। আমি যখন কিক করলাম তখন সাডেনলি ওই কোনো একটা বলতে পারেন যে ডিভাইস থেকে একটা ট্রিগার হলো, দেন আমার ইঞ্জিনটা স্টার্ট হলো। রাইট, এবং ইঞ্জিন যখন স্টার্ট হলো, স্টার্টিং পিরিয়ডে বা স্টার্টিং পিরিয়ড থেকে বন্ধ হওয়ার আগ পর্যন্ত কিছু কিছু ডিভাইস আছে অলওয়েজ রান করবে, আদারওয়াইজ আমার ইঞ্জিন ফল করবে। রাইট, আবার আমি যখন ক্লাস চেপে ধরছি তখন কিন্তু ইঞ্জিন অটোমেটিক কি হয়ে যাচ্ছে, আরেকটা কন্ট্রোলে চলে আসছে। তার মানে কি কোনো একটা ডিভাইস তখন আবার এনাবল হচ্ছে এবং ইঞ্জিনের পাওয়ারটাকে কমিয়ে দিচ্ছে। বিষয়টা বোঝা যাচ্ছে? আমি যা বোঝানোর চেষ্টা করছি, যদি ইঞ্জিন হয়, সলিড ইঞ্জিনের যদি এ ধরনের বিহেভিয়ার হয়, এটা একটা প্রোগ্রামিং ইঞ্জিন, ডেফিনেটলি তারও এরকম কিছুই আছে। যে কোনো কোনো ফাইল স্টার্ট আপে কাজ করবে, কোনো কোনো ফাইল অলওয়েজ কাজ করবে, আর কোনো কোনো ফাইল ট্রিগারে কাজ করবে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো এটা একটা ইঞ্জিন যার একটা নির্দিষ্ট কাঠামো আছে এবং নির্দিষ্ট ফরম্যাটে সে রান করে। তো যখনই আমি ইন্ডেক্সকে হিট করি, এই ইন্ডেক্স ফাইলের মধ্যে দুইটা ফাইলকে লোড করা আছে, যে দুইটা ফাইলের কারণে এরর আসছিল, মনে আছে? এই দুইটা ফাইল হচ্ছে বুটস্ট্র্যাপের মধ্যে অটোলোড আর এপিপি, অ্যাপ্লিকেশন আর অটোলোড। এই যে অটোলোড ফাইলটা আছে, এই অটোলোড ফাইলটা ভেন্ডরের অটোলোডকে, ক্যাশের কম্পাইলকে রান করে দেয়। একটু খেয়াল করেন, ভেন্ডরের ভেতরে autoload.php নামে একটা ফাইল আছে, সেটাকে রান করে দেয়, আর ক্যাশের ভেতরে compile.php আছে, সেটাকে রান করে দেয়। আচ্ছা, অটোলোড মানে এরকম একটা জিনিস যে এটা অটোমেটিক লোডেড অবস্থায় থাকবে। আপনি যখন বাসা থেকে বের হয়েছেন, আপনার মোবাইল এবং মানিব্যাগটা আপনি নিয়ে বের হয়েছেন, আপনি এটা অটোমেটিক লোডে রেখেছেন, যে কোনো সময় সেটার ইউজ আপনি করতে পারেন। বাট কিছু কিছু বলতে পারেন প্রপার্টি আপনার আছে, যে প্রপার্টি যদি আপনাকে বলা হয় ইউজ করতে, আপনাকে বাসায় যেতে হবে, নিয়ে আসতে হবে, দেন ইউজ করতে হবে। মনে করেন যে আপনি আপনার ক্যাশ কার্ডটা বাসায় ফেলে রেখে এসেছেন, বা আপনি এটা বাসাতেই রাখেন, ক্যাশ কার্ডটা আপনি পকেটে নিয়ে ঘুরেন না সিকিউরিটির জন্য, যে যখন প্রয়োজন পড়বে তখন আমি এটা নিয়ে যাব। আমি বুঝতে পেরেছি? সো ওই ক্যাশ কার্ডটা হচ্ছে এরকম একটা জিনিস যেটা আপনি সবসময় আপনার কাছে রাখছেন না, যখন প্রয়োজন পড়ছে তখন হয়তো আপনি নিয়ে আসছেন এবং ইউজ করছেন। সো অটোলোডে এমন কিছু রিসোর্স রাখা হয় যেগুলো প্রজেক্টের প্রয়োজনে বা ফ্রেমওয়ার্কের নিজের প্রয়োজনে অনেক বেশি প্রয়োজন পড়ে, যে রেগুলার আমার ইউজ করতে হবে।
সেগুলোকেই মূলত অটোলোড সিস্টেম বা অটোলোড ফাইল বলা হয়ে থাকে। এরপর যদি এপিপি তে যায়, অ্যাপ্লিকেশনে, ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশন সিঙ্গেলটনে কিছু ক্লাস লোড করা আছে। এটা কার্নেল ভিত্তিক। কার্নেল কি? কার্নেল কাকে বলা হয় বলেন তো? কার্নেল হচ্ছে সবচেয়ে কোর যে সিস্টেমটা, কোর যেটা বেসিক্যালি থাকে হার্ডওয়্যারের কাছাকাছি, সেটাকেই নর্মালি বলা হয়ে থাকে কি? কার্নেল। সো অপারেটিং সিস্টেমের কার্নেল হচ্ছে একদম প্রোগ্রামিং আর হার্ডওয়্যারের একদম মাঝের যে লেয়ারটা, সেটাই বেসিক্যালি কার্নেল লেয়ার। ওকে, আর প্রোগ্রামিং এর সবচেয়ে মানে এই ফ্রেমওয়ার্কের সবচেয়ে কোর যে লেয়ারটা, সেটাকে এই প্রোগ্রামিং এর জন্য বলা হচ্ছে কি? কার্নেল। সো এই কার্নেলটাকে অটোমেটিক সে রান করে রাখছেন। কার্নেল যদি রান না হয় আমার সিস্টেম কি এনাবল হবে? তার মানে আমার সিস্টেমকেও শুরুতেই আমরা এনাবল করে নিলাম। ওকে, এই যে ফাইলটা, এই ফাইলগুলোতে যাওয়ার আগে এই দুইটা ফাইল লোড হওয়ার পর চেক করা হয় কম্পোজার জেসন কে, রিকোয়ারমেন্ট চেকিং, যে কম্পোজার জেসন এর কি কি আছে, রাইট? এই ফাইলটা ডিফল্টই থাকে, বাট আমরা এখানে কিছু কিছু কোড পরবর্তীতে অ্যাড করি, যেমন নেক্সট ক্লাসে এখানে কিছু কোড অ্যাড হবে। এই ফাইলটা লোড করার পর আমরা চলে যাই ইএনভি নামে একটা ফাইল আছে, যেটা আমি গতদিন এই সম্পর্কে দু একটা কথাবার্তা বলেছিলাম ইএনভি সম্পর্কে, যে ইন্ডেক্সের পরে আমরা চলে যাই কোথায় একটু বলেন তো? ইন্ডেক্স রান হওয়ার সাথে সাথে আমরা ইন্ডেক্স রানিং পিরিয়ডেই বুটস্ট্র্যাপের ভেতরে অটোলোড আর এপিপি কে লোড করা হয়। কারণ অটোলোড এপিপি থেকে কি লোড হচ্ছে এটা তাদের ব্যাপার, আমার বেশি মাথা ঘামানোর দরকার নেই। যে এপিপি এবং অটোলোড কি করে? অটোলোড রান করে এমন কিছু রিসোর্স লোড করে নেয় যেগুলো ফ্রেমওয়ার্কের নিজস্ব প্রয়োজনে লাগবেই, আর এপিপি লোড করে নেয় যে ফ্রেমওয়ার্কের ইঞ্জিন যেন স্টার্ট হয়ে যায়, ফ্রেমওয়ার্কের কার্নেল যেন স্টার্ট হয়ে যায়। তারপরে সে লোড করে দেয় কাকে? রান করে কাকে? কম্পোজার জেসন কে। কম্পোজার জেসন রান করার পর আসে ইএনভি। ওকে, সো ইএনভিটা যদি আমরা দেখি, যে ইএনভি কয়েকটা জিনিস চেক করে, এর মধ্যে অন্যতম হচ্ছে ডেটাবেজের কানেকশন। লাইন নাম্বার 7 থেকে লাইন নাম্বার 12, এর মধ্যে 10, 11, 12 গুরুত্বপূর্ণ, এখানে ডেটাবেজের কানেকশনটা দেয়া থাকে। আমরা যখন একটা প্রজেক্ট বানাবো বা এটাকে যখন একটা প্রজেক্টের রূপ দিব, তখন ডেটাবেজে একটা ডেটাবেজ সার্ভারের মধ্যে একটা ডেটাবেজ ক্রিয়েট করবো এবং এখানে তার লিঙ্ক করে দিব। আপনারা যখন ওই অবজেক্ট ওরিয়েন্টেড কোডিং শিখছিলেন, তখন কিন্তু ওই ক্লাস কনস্ট্রাক্টরের মধ্যেই কানেকশনটা দেওয়া হয়েছে। আর যদি আমার প্রজেক্টে অনেকগুলো ক্লাসের প্রয়োজন পড়ে, অনেক জায়গাতেই কিন্তু ডেটাবেজের কানেকশন দিতে হবে, যেটা পেইনফুল, তাই কিনা? ম্যানেজ করাটাও ডিফিকাল্ট। তো ফ্রেমওয়ার্ক গুলোতে একটা গ্লোবাল লোকেশন থাকে যেখান থেকে ডেটাবেজের কানেকশন ইজিলি হ্যান্ডেল করা যায়, যেমন ল্যারাভেলের ক্ষেত্রে ইএনভি। সো এখান থেকে আমি সরাসরি ডেটাবেজের কানেকশন দিয়ে দিতে পারি। আবার আমি যদি মনে করি যে না, আমার প্রজেক্টটা একাধিক ডেটাবেজ সার্ভারের সাথে কাজ করবে, তখন কিন্তু কানেকশনটা আর ইএনভির মাধ্যমে হবে না, তখন ডেটাবেজ ডট পিএসপির মাধ্যমে হবে, রাইট? ওই জায়গাটাও আমি দেখাচ্ছি। তার মানে কি, যদি কানেকশন এখানে পাই গুড, যদি কানেকশন এখানে না পাই, মনে করেন আমি যদি কানেকশনটা না দিয়ে এই জায়গাটায় ডিলিট করে দিয়ে রাখি, কারণ আমি চাচ্ছি যে না, আমার প্রজেক্টে একটা ডেটাবেজ ইউজ হবে না, আমার প্রজেক্টে একাধিক ডেটাবেজ সার্ভার ইউজ হবে, তখন আমাকে যেতে হবে কোথায়? ডেটাবেজের ভেতরে মাইগ্রেশনের মধ্যে, ডেটাবেজ না, কনফিগের মধ্যে, কনফিগের মধ্যে ডেটাবেজ ডট পিএসপি, এখানে এসে ডেটাবেজের কানেকশন দেওয়ার সুযোগ আছে। এই যে মাইস্কুয়েল, এখানে ডেটাবেজের নাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার সুযোগ আছে। তার মানে আমি এভাবে পোর্শন বা আমি ক্লাস তৈরি করে, অ্যারে তৈরি করে একাধিক ডেটাবেজ সার্ভারের সাথে একাধিক ডেটাবেজ দিয়ে কানেকশন করাতে পারি, যদি প্রজেক্ট সেটা ডিমান্ড করে। বাট ম্যাক্সিমাম কেসেই বা 99% কেসে ইউজ করা হয়ে থাকে ডট
env হ্যালো হ্যালো আচ্ছা সো আমরা গিয়েছিলাম কোথা থেকে env থেকে ডেটাবেসে সো এখান থেকে না পেলে ওখানে জাম্প করবে বাট এর পরে যে ফোল্ডারটা এক্সিকিউট হয় সেটা হচ্ছে বেসিক্যালি কনফিগ ওকে কনফিগ এর app auth compile database mail সার্ভিস সেশন ভিউ সবগুলো ফাইল কিন্তু এক্সিকিউট করে সে এখানে কিন্তু থেমে থাকে না রাইট একটানে সবগুলোকে দেখে কোনো চেঞ্জ এসেছে কিনা এটা পড়ে নিয়ে সে চলে যায় আমি বুঝতে পেরেছি সো কনফিগ এর app ফাইলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফাইল এর ভেতরে যাবতীয় ক্লাস লোড করা আছে একটু খেয়াল করেন প্রোভাইডার সেগমেন্টে ইলুমিনেট বলে একটা ক্লাস আছে এর সকল ক্লাস এখানে লোড করা আছে এবং অ্যালাইজ সেগমেন্টে আরো বেশ কিছু ক্লাস এখানে লোডেড অবস্থায় আছে বুঝতে পেরেছি সো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফাইলের নাম কি app.php এবং এটা থাকে কোথায় কনফিগে সো কনফিগ ফোল্ডারটা কিন্তু কখন রান করছে আমি যদি বলি ফার্স্টে ইন্ডেক্স রান হয় ইন্ডেক্সের পরে সে কি করে বুটস্ট্র্যাপের মধ্যে অটোলোড আর app কে রান করে তারপরে কম্পোজার.json রান করে দেন env কে রান করে দেন কনফিগ ফোল্ডারে যায় এবং সবগুলো ফাইল রান করে রাইট বাট যখন কনফিগে যায় কনফিগের মধ্যে মূল যে ফাইলটা তার নাম কি app.php এই ফ্রেমওয়ার্কের যত ক্লাস আমার দরকার আমি ওখান থেকে লোড করে নিব এই হচ্ছে তার মূল সিনারিও যে কিভাবে সে নিজেকে এক্সিকিউট করছে যখন তার ব্যাকগ্রাউন্ড এক্সিকিউট হয়ে যায় সবকিছু শেষ আমার ফ্রেমওয়ার্ক স্টার্ট হয়ে গেছে এখন রান করাবো রান করানোর জন্য সে মুভ করে কোথায় রাউটস এর মধ্যে নাম কি web.php তো যখন প্রজেক্ট যে লাইক লোকালহোস্ট স্ল্যাশ প্রজেক্ট নেম তখন রাউটস হিসেবে বলা হয় কি শুধুমাত্র একটা সিঙ্গেল স্ল্যাশ রাইট শুধুমাত্র একটা সিঙ্গেল স্ল্যাশ স্ট্রিপ স্ল্যাশ এটা বেসিক্যালি দিস আমরা যখন ব্রাউজারে যাচ্ছি এই স্ল্যাশটাকে ধরা হচ্ছে ওকে সো এই স্ল্যাশ মানে কি রুট আর এই রুট থেকে আমাদের এখান থেকেই বলা আছে যে তুমি এখান থেকে একটা ফাংশন কল করা আছে নরমালি এই ধরনের কোডিং কখনোই করা হবে না রাউটস এর মধ্যে রাউটস কোডিংটা একটু ডিফারেন্ট হবে কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন যে এই পেজটা আমি কন্ট্রোলারের মাধ্যমে কিভাবে লোড করছি আমরা এর পরবর্তীতে কমান্ড চালিয়ে একটা কন্ট্রোলার তৈরি করব এবং একটা পেজ লোড করার ক্ষেত্রে কন্ট্রোলারের একটা ফাংশন ইউজ করব তখন আর এই ধরনের কোনো কোডিং এখানে ইউজ হবে না বাট রাউটস এখান থেকে বাই ডিফল্ট কি করে দিয়েছে একটা ভিউ পেজকে লোড করে দিয়েছে এই কারণে আমরা ওই ল্যারাভেলের পেজটা দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখনো কিন্তু এমভিসি তে ঢুকি নাই বা ভিসি তে যাই নাই আমাকে জাস্ট রাউটস থেকে একটা পেজ লোড করে দিয়েছে ওকে সো আমরা একটু প্রপার প্রসেসে যাওয়ার চেষ্টা করব আমাদের একটা কন্ট্রোলার তৈরি করতে হবে ওকে সো একটা কন্ট্রোলার কিভাবে তৈরি করতে পারি সেটা আমরা laravel.com থেকে এখন শিখব আগে laravel.com থেকে একটা কন্ট্রোলার কিভাবে তৈরি করতে হয় সেটা শিখে নেই ডকুমেন্টেশনে গিয়েছি কন্ট্রোলার কোথায় আছে একটু দেখেন তো এই যে HTTP লেয়ারে কন্ট্রোলারস এর মধ্যে একটা কন্ট্রোলার ক্লাস বেসিক্যালি কিভাবে হয় একটা কন্ট্রোলার ক্লাস বানালে এর ভেতরে নেম স্পেস থাকে ইউজ থাকে ক্লাস যে এক্সটেন্ড করে কন্ট্রোলার কি রকম দেখাচ্ছে সেরকম একটা কন্ট্রোলার বানানোর জন্য একটা কমান্ড এর মাধ্যমে আমরা কন্ট্রোলার তৈরি করতে পারি এই যে PHP artisan make controller দেন কন্ট্রোলারের নাম যে লাইক ফটো কন্ট্রোলার এক্সাম্পল এখানে P টা ক্যাপিটাল C টা ক্যাপিটাল খেয়াল করেছেন আর আন্ডারস্কোর রিসোর্স এর অর্থ হচ্ছে ওই কন্ট্রোলার ফাইল তো তৈরি হবেই সাথে সাথে ওর ভেতরে কিছু কোড জেনারেট হয়ে যাবে ওকে সো আমি এই কোডটাকে কপি করছি এটা আপনাদের মুখস্থ করে ফেলতে হবে কারণ এটা পরীক্ষায় আসবে কিভাবে একটা Laravel ইনস্টল করবেন ওই
ওই কমান্ডটা আপনাদের মুখস্থ থাকতে হবে। একটা কন্ট্রোলার কিভাবে তৈরি করবেন কমান্ডটা মুখস্থ থাকতে হবে। একটা মাইগ্রেশন ফাইল কিভাবে তৈরি করবেন সেটাও মুখস্থ থাকতে হবে। এরকম বেশ কিছু কমান্ড আছে যে কমান্ডগুলো আপনাদের একেবারে মুখস্থ না ঠুটস্থ থাকতে হবে। আপনার কাছ থেকে জানতে চাইবে যারা আপনার ইন্টারভিউ নেবে। বাই দ্য ওয়ে, আমি এই কমান্ডটা রান করাবো কিভাবে একটু বলেন তো। এই প্রজেক্টের মধ্যে থেকে শিফট ধরে রাইট ক্লিক করে, শিফট ধরে কি রাইট ক্লিক করতে হবে না? শিফট ধরে রাইট ক্লিক করে ওপেন কমান্ড উইন্ডো হিয়ার, তারপর ওই কমান্ডটা এখানে পেস্ট করে দিতে হবে। PHP আর্টিসান মেক কন্ট্রোলার, আমার কন্ট্রোলারের নাম আমি কি দিব? আমার কন্ট্রোলারের নাম আমি ওয়েলকাম লিখছি, ওয়েলকাম কন্ট্রোলার। দেন রিসোর্স, তো প্রথমে লিখলাম PHP আর্টিসান মেক কোলন কন্ট্রোলার, তারপর কন্ট্রোলারের নেম ওয়েলকাম কন্ট্রোলার স্পেস দিয়ে হাইপেন হাইপেন রিসোর্স। আমি কিন্তু laravel.com থেকে কপি করে এনেছি, ওখানে হুবহু লেখা আছে, আমি জাস্ট কন্ট্রোলারের নামটা চেঞ্জ করলাম। হ্যাঁ রিসোর্সের আগে দিয়ে দিতে হবে। হ্যাঁ ক্লাসের নামগুলো অটো কন্ট্রোলারটাকে শুধু ওয়েলকাম কন্ট্রোলার করে নিন। কেন লিখতে পারবেন না? ডেফিনেটলি লিখতে পারবেন। একটু খেয়াল করেন, আমি এই কমেন্টটা লিখেছেন আপনারা? হ্যাঁ, হিট করলেই কন্ট্রোলার তৈরি হবে। এন্টার দেন। হ্যালো, হ্যাঁ না, একটু খেয়াল করেন, আমি PHP আর্টিসান মেক কন্ট্রোলার ওয়েলকাম কন্ট্রোলার রিসোর্স দিয়ে এন্টার দিয়েছি, তার মানে আমার কন্ট্রোলারের নাম কি হবে? ওয়েলকাম কন্ট্রোলার। একটু খেয়াল করেন, কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। সো আমি যদি নেটবিনসে যাই, আমার প্রজেক্টের মধ্যে APP তে HTTP এর মধ্যে কন্ট্রোলার্স ফোল্ডারে ওয়েলকাম কন্ট্রোলার নামে একটা ফাইল তৈরি হয়েছে। হ্যাঁ, কন্ট্রোলার গুলো থাকবে কোথায়? APP HTTP কন্ট্রোলার ফোল্ডারে। রিপিট করছি, APP HTTP কন্ট্রোলার ফোল্ডারে। আর এই ফোল্ডারটার ফাইলের উপর যদি আপনি প্রেস করেন, দেখেন কিছু ডামি কোড তৈরি হয়েছে। খেয়াল করেছেন? এগুলো আস্তে আস্তে বুঝতে শিখবেন। আচ্ছা, আমার টার্গেটটা কি? এখন ওয়েলকাম পেজটা ওখান থেকে আর লোড হবে না। ওয়েলকাম পেজটা লোড হবে কন্ট্রোলারের ফাংশনের মাধ্যমে, যেটা প্রপার টেকনিক। আমাকে রাউটস দিয়ে দেবে কোথায়? কন্ট্রোলারে। কন্ট্রোলার ডিসিশন নিয়ে পাঠাবে আমাকে কোথায়? ভিউতে, অথবা সে যাবে ডেটাবেসে। ডেটাবেস থেকে ডাটা তুলে ভিউ যাবে, অথবা সরাসরি সে ভিউ যাবে। এটা হচ্ছে রুলস। আমরা গতদিন MVC টেকনিক সম্পর্কে কথা বলছিলাম না, যে ক্লাস কন্ট্রোলার ধারণ করবে কি? ডেটাবেসের কোডিং, এবং ডিসিশন নেবে কোন ভিউটা এখন লোড হবে, রাইট? আর ভিউ ফোল্ডারে থাকবে আমার আউটপুট ফাইলটা, এবং সেটা হবে কি? ব্লেড সিনট্যাক্সে, তাই কিনা? সো আমি যখন এখন এই ক্লাসের মাধ্যমে যাওয়ার চেষ্টা করব, প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে
আমার এই রাউটস থেকে কিভাবে আমি সেখানে যেতে পারি আমার কন্ট্রোলারে সেটা একটু দেখাই, একটু খেয়াল করেন। ওয়েলকাম কন্ট্রোলার @, এটা কি বোঝা গেল? যখন রুট ইউআরএল, যখন বেস ইউআরএল, এটাকে আমরা রুট বলি বা বেস বলি, বেস ইউআরএল, তখন কোন ফাংশনটা কল হবে, কোন কন্ট্রোলারের কোন ফাংশনটা কল হবে? ওয়েলকাম কন্ট্রোলার আমরা এখন যেটা বানালাম, রাইট? কোটেশনের মধ্যে সাইনের লেফট সাইডে, সবাই একটু ভালো মতো শোনেন, সাইনের লেফট সাইডে যে থাকবে সেটা হচ্ছে কন্ট্রোলারের নাম, আর সাইনের রাইট সাইডে যে থাকবে সেটা হচ্ছে ওই কন্ট্রোলারের ফাংশনের নাম। তার মানে আমি রাউটস থেকে বলে দিচ্ছি মেনশন করে যে তুমি এই কন্ট্রোলারে যাও এবং এই ফাংশনে যাও, ঠিক আছে? তার মানে স্ল্যাশ মানে কি, রুট হচ্ছে ওয়েলকাম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন। এটা যে কোনো নামে ফাংশন হতে পারতো, যে কোনো কন্ট্রোলারও হতে পারতো, পারতো না? কারণ কন্ট্রোলার আমি বানিয়েছি, ফাংশন আমার, তাই কিনা? কনফিউজ কনফিউজ হ্যাঁ, ঠিক করে নিচ্ছে। আগে কি ছিল এরকম একটা কিছু, হ্যাঁ? এটা বেসিক্যালি একটা অ্যাবনর্মাল সিচুয়েশন। এখান থেকে সরাসরি একটা ফাংশন কল করে একটা পেজকে লোড করা হয়েছে, যা এখান থেকে করাটা বোকামি বা ফ্রেমওয়ার্কের প্রপার টেকনিকের মধ্যে পড়ে না। প্রপার টেকনিক হচ্ছে রাউটস আমাকে পাঠাবে কোথায়? কন্ট্রোলারে। কন্ট্রোলার লোড করবে কি? পেজ। রাউট সরাসরি কোনো পেজ লোড করবে না। সো এটা ভুল টেকনিক এবং এটা আমরা প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস করতে পারি, বাট কাজের ক্ষেত্রে কখনো এটার ইউজ নেই। সো শুরুতেই অংশটুকু কেটে দিতে হবে, রাইট? আমি কেটে দিয়েছি, শুধুমাত্র কি রেখেছি? ব্র্যাকেট। গেট নামে যে ফাংশনটা, গেট নামে ফাংশনের দুইটা প্যারামিটার। ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে আমার ইউআরএল, আর সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে কন্ট্রোলার এবং ফাংশন। ফার্স্ট প্যারামিটার ইউআরএল বলতে আমি বোঝাচ্ছি আমার স্ল্যাশ, দ্যাট মিনস আমি রুটে যখন আছি তখন কি লোড হবে। রুটে থাকাকালীন সময় আমি যাব কোথায়? ওয়েলকাম কন্ট্রোলারে, দেন ফাংশনটা হবে, ফাংশন লিখতে হয় @, এর পরে, ফাংশনের নাম কি? আমার ইন্ডেক্স। ওকে, সো রুটে আসলে আমার কন্ট্রোলারের নাম কি? ওয়েলকাম কন্ট্রোলার, ফাংশনের নাম কি? ইন্ডেক্স। এখন আমি ওয়েলকাম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনের মধ্যে গিয়ে যদি আমি এরকম একটা কিছু লিখি, একটু খেয়াল করেন, ইকো হ্যালো। আচ্ছা, এবার একটু আমরা দেখি যে কন্ট্রোলার তৈরি হয়েছে আমার। একটু খেয়াল করেন আমি কি করেছি, ওয়েলকাম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনের মধ্যে লিখে দিয়েছি ওয়েলকাম লারাভেল 5.3। ঠিক আছে, তার মানে এই টেক্সটটা আমার লোড হওয়ার কথা। আমি রাউটসটাকেও সেভ করে নিচ্ছি। আমি যদি এখন লোড করি, আমার এখানে লেখা দেখাচ্ছে কি? ওয়েলকাম লারাভেল 5.3। তার মানে আমাকে যে ওয়েলকাম কন্ট্রোলারে নিয়ে গেছে সেটা তো প্রুভড, রাইট? আচ্ছা, এরপরে আমার টার্গেটটা কি? আমি ওয়েলকাম কন্ট্রোলার থেকে কি করব? আমি একটা পেজকে লোড করব, একটা ভিউকে লোড করব। কন্ট্রোলারে আসলে সুবিধা কি? রাউটসে থাকলে অসুবিধা কি? রাউটসে থাকাকালীন সময় আমি ডেটাবেজে যেতে পারতাম না। বাট আমার প্রজেক্ট যদি হোম পেজ বলেন একটা নিউজ পেপার বানাবো, আর আপনি যদি ডেটাবেজে না যেতে পারেন, আপনার নিউজ পেপার হবে? হোম পেজে কি থাকে? সবকিছু থাকে, এবং সব আসে কোথা থেকে? ডাইনামিক ডেটাবেস থেকে। আপনি যে কোনো ডাইনামিক সাইট বানাতে যান, আপনার হোম পেজে সকল ডাটা লোডেড অবস্থায় থাকতে হবে, রাইট? অন্যান্য পেজে গেলেও ডাটা লোডেড অবস্থায় থাকতে হবে। রাউটস থেকে এটা করা ইম্পসিবল, আপনাকে আসতেই হবে কোথায়? কন্ট্রোলারে। আপাতত আমি একটা পেজকে লোড করছি,
return view আমার ভিউটার নাম কি আমরা রিসোর্সের মধ্যে একটা ভিউ বানিয়েছিলাম ভিউর মধ্যে ফাইলটার নাম ছিল কি মাস্টার ব্লেড এখানে বলা ছিল কি হ্যালো লারাভেল 5.3 এটা বড় করে লেখা ছিল সো আমি যদি এখন ওয়েলকাম কন্ট্রোলার থেকে আমি ভিউটা লোড করে দেই রিটার্ন ভিউ মাস্টার আমি সেভ করি হ্যালো লারাভেল 5.3 আসে এটা ভিউ রিসোর্সের মধ্যে রিসোর্সের ভিউর মধ্যে রিসোর্স ফোল্ডারের মধ্যে ভিউজ নামে একটা ফোল্ডার আছে তার ভেতরে একটা ফাইল করেছি master.blade. এতটুকু করে ফেলেন এতটুকু করলেই একটা ব্রেক এবং ব্যাকগ্রাউন্ডটা রেডি আমরা বুঝতেও পেরেছি এটা কি কিভাবে আসলো রাইট রপ্ত করতে হবে প্র্যাকটিস করতে পারতে হবে আমি রিপিট করছি এটা রপ্ত করতে পারতে হবে এবং এটা প্র্যাকটিস করতে হবে আমি যেন ইনস্ট্যান্ট বললে সঙ্গে সঙ্গে করতে পারেন আচ্ছা এখন আমরা যেটা করি সেটা হচ্ছে আমি একটা টেমপ্লেট প্রোভাইড করছি এটা সবাই ডাউনলোড করে নেন স্পাইসিয়াস নামে একটা টেমপ্লেট আছে এটা আমি দিয়ে দিচ্ছি TTLICD-PHP Bash 3 এটা ডাউনলোড করে নেন সবাই ওকে আমরা এই টেমপ্লেটটা যদি দেখি
দেখেন স্পাইসি টেমপ্লেটটা অত্যন্ত জনপ্রিয় একটা ফ্রেম টেমপ্লেট। এই টেমপ্লেটটা একটু ডাউনলোড করেন সবাই ফার্স্ট। হ্যালো, হ্যাঁ বুঝলাম। খুব ছোট্ট একটা সাইজ, 3-4 MB হবে। আচ্ছা, আমরা এখন একটু টেমপ্লেটটা দেখি। এটা ই কমার্সের একটা টেমপ্লেট, সাদামাটা একটা টেমপ্লেট, এবং এটা ইনভার্টো মার্কেটপ্লেস থেকে ডাউনলোড করা। তো আমরা যদি এটা একটু দেখি, এই ফাইলটা, ইন্ডেক্স ফাইলটা উইদাউট ইমেজ কিন্তু করা আছে। ইমেজ গুলো আমাদের নিজেদেরই বসাতে হবে। এটা অনেক প্রজেক্টে আমরা ইউজ করে থাকি। ওকে, নাম্বার অফ প্রজেক্টে এটা দেওয়া আছে। তো উপরে মেনু দেখা যাচ্ছে, আমাদের একটা স্লাইডার আছে। এই জায়গাটা অ্যাড জোন আর কি, এখানে আমাদের প্রোডাক্ট গুলো ডিসপ্লে করবে, বক্স করা আছে। দেন এটা বিগ ফুটার। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হোম পেজ আমরা বলবো আমাদের টেমপ্লেটের। প্রোডাক্ট পেজটা যখন কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টের উপরে প্রেস করা হবে, মনে করেন আমি কোনো একটা প্রোডাক্টের উপরে প্রেস করছি, এটা হবে আমাদের প্রোডাক্টের ডিটেল পেজ। খেয়াল করেছেন? হ্যাঁ, এটা প্রোডাক্টের একটা সিঙ্গেল পেজ বা ডিটেল পেজ। এখানে রিলেটেড প্রোডাক্ট গুলো রাখার ব্যবস্থা আছে এই পেজটাতে। এখানে কিন্তু কোনো স্লাইডার নেই। আবার যখন আমি এই প্রোডাক্টটাকে কার্টে অ্যাড করব, যেটা ই কমার্স সাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রোডাক্টটাকে কার্টে অ্যাড করতে। দেখি কোথাও লিংক আছে কিনা। না, এখানে কোনো লিংক দেওয়া নেই। কার্ট পেজটা আমি আলাদা করে ওপেন করি, আমাদের এখানে কার্ট পেজটাও বানানো আছে। ওই কার্ট, এটা হচ্ছে আমাদের শপিং কার্ট পেজ। ওকে, কার্ট ক্যালকুলেশন এখানে আছে, কিভাবে কার্ট হবে আর কি। চেক আউটের জন্য চেক আউট পেজ, এটা ই কমার্স সাইটের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ অংশ। এই পেজটাও এই টেমপ্লেটে বানানো আছে, একটা চেক আউট পেজ এখানে বানানো আছে। তো ফ্রন্ট এন্ডে যে যে ডিজাইন গুলো একটা ই কমার্স সাইটের দরকার পড়বে, মোটামুটি সবই এখানে দেওয়া আছে। রাইট, এই টেমপ্লেটে বানানো আছে, যেটা বুটস্ট্র্যাপ দিয়ে করা এবং ম্যাচিউর টেকনিকে দেওয়া আছে। এখানে আরেকটা বিষয় আছে যে শপিং কার্টটার কুইক ভিউ এর জন্য এখানে একটা কুইক ভিউ সিস্টেম দেওয়া আছে। কার্সার নিলেই কিন্তু কুইক ভিউটা আসছে। ল্যাঙ্গুয়েজ, কারেন্সি, অন্যান্য সাইট গুলো, যেটা বড় বড় সাইট গুলো, সেখানে কিন্তু এই ফিচার গুলো থাকে, তারা বানিয়ে রেখেছে। কেউ যদি এই টেমপ্লেটটা ইউজ করে, সেক্ষেত্রে তারা এই ফিচার গুলো এখান থেকে ইউজ করতে পারবে। এই মেনুটা আমরা বেসিক্যালি ডাইনামিক করব, এবং এখানে সাব মেনু কনসেপ্টও ডেভেলপ করা আছে এই টেমপ্লেটের মধ্যে। সো আমরা এটাকে আমাদের সাইটের হোম পেজ হিসেবে সাইটের প্রোডাক্ট ডিটেল, কার্ট, চেক আউটের জন্য ইউজ করব। এখন একটা ই কমার্স সাইট, আপনারা যখন কোনো একটা সাইট ভিজিট করেন, সেই সাইটগুলো কে খুব ভালো মতো একটু দেখার চেষ্টা করতে হবে। একটা ই কমার্স সাইটে 4-5টা, বিশেষ করে 5টা ইম্পর্টেন্ট ফিচার থাকে, যেটা একদম মিনিমাম থাকতেই হবে। 5টা ফিচার একটা ই কমার্স টাইপ সাইটে থাকতেই হবে, যেটা না করলে আপনি এটাকে ই কমার্স বলতে পারেন না। আমরা যখন একটা ই কমার্স নিয়ে কথা বলছি বা বলি, একটা ই কমার্স বানাতে, একটা ই কমার্স সাইট ডেভেলপ করতে যদি কোড করে করতে হয় কোনো ফ্রেমওয়ার্ক দিয়ে, ডিজাইন সহ, মানে মোটামুটি কমপ্লিট। আমি কিন্তু একেবারে কমপ্লিট কথা বলছি না, কারণ এক একজন কাস্টমারের চাহিদা এক এক রকম হয়ে থাকে। তো জেনারেলাইজড কোনো একটা সাইট যদি আমরা বানাতে চাই, তখন মিনিমাম 3 থেকে 4 জন ডেভেলপারের 1 বছর সময় লাগতে পারে। রাইট, আর আমরা যখন কোর্সের মধ্যে শিখতে যাচ্ছি, টোটাল কোর্সে কি 45 থেকে 60টা ক্লাস কিন্তু, যা 3 থেকে 4 ঘন্টা পিরিয়ডের, আলোচনা হয় 2 ঘন্টা। সেটা বোঝা যাচ্ছে কতটুকু দেয়া সম্ভব। তারপরেও মেজর যে 5টা পার্ট, সেই 5টা পার্ট আমরা দেখার চেষ্টা করব। প্রথম পার্টটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের প্রোডাক্ট ম্যানেজমেন্ট। ওকে,
সবাই একটু খেয়াল করি বা জানার চেষ্টা করি আমরা একটা সাইট বানাবো, সেখানে কি কি থাকতে হবে বা থাকতে পারে। অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে আমরা প্রোডাক্ট ম্যানেজ করব, প্রোডাক্ট ম্যানেজের জন্য শুরুতেই লাগবে কি ক্যাটাগরি ম্যানেজার, অ্যাড ক্যাটাগরি, ম্যানেজ ক্যাটাগরি, রাইট? অ্যাড ম্যানুফ্যাকচারার, ম্যানেজ ম্যানুফ্যাকচারার, দেন তার উপর বেস করে অ্যাড প্রোডাক্ট, ম্যানেজ প্রোডাক্ট। এই হচ্ছে একটা পার্ট। এই সব কিছু মিলিয়ে বলছি কি একটা পার্ট। সো অ্যাডমিন প্যানেলে কি হলো, প্রোডাক্ট দেওয়া হলো, দেন ফ্রন্ট এন্ডে এসে প্রোডাক্ট ডিসপ্লে, এটা ফিচার প্রোডাক্ট হিসেবে, রেগুলার প্রোডাক্ট হিসেবে, লেটেস্ট প্রোডাক্ট হিসেবে, রিলেটেড প্রোডাক্ট হিসেবে বিভিন্ন ভাবে আমাকে ডিসপ্লে করতে হবে। ক্যাটাগরি প্রোডাক্ট হিসেবে, ম্যানুফ্যাকচারার প্রোডাক্ট হিসেবে আমাকে ডিসপ্লে করতে হবে এবং উইথ প্রোডাক্ট ডিটেলে যেতে পারতে হবে। এই হচ্ছে দ্বিতীয় পার্ট। তার মানে অ্যাডমিন প্যানেল থেকে প্রোডাক্ট দেওয়া এবং ফ্রন্ট এন্ডে সেই প্রোডাক্টটা বিভিন্নভাবে ডিসপ্লে করা, এটা হচ্ছে 2 নম্বর পার্ট। এবার আসি 3 নম্বর পার্ট, খুবই গুরুত্বপূর্ণ। যখন একটা দোকান দেওয়া হয়েছে, যদি সেলসম্যান না থাকে যে আমাকে প্রোডাক্টটা ক্যারি করে এনে দেবে, তাহলে ওই দোকান, যেহেতু আমি ঢুকতে পারছি না দোকানে, কোনো সেলসম্যান যদি দোকানে না থাকে প্রোডাক্ট কি সেল হবে? প্রচুর প্রোডাক্ট আছে, সুন্দর করে ডেকোরেট করে রেখেছেন, বাট সেলসম্যান নেই, সেল হবে না। সুপার শপ গুলো কি করছে, কোনো সেলসম্যান আমার প্রোডাক্ট দেওয়ার কাজ করছে না, বাট আমি টলি নিয়ে যাচ্ছি, প্রোডাক্ট ইচ্ছে মতো রাখছি, আবার আমি উঠিয়ে রাখছি, আবার নতুন প্রোডাক্ট অ্যাড করছি, দেন কাউন্টারে আসি। ই কমার্স গুলো মূলত ওই সুপার শপের মতোই। আমরা কি করি, দোকানে যাই, হাতে ট্রলি নেই, দেন আমি বিভিন্ন র্যাকে র্যাকে ঘুরি, যখন যেটা আমার প্রয়োজন করে সেটা আমি নিয়ে নেই, সবশেষে চলে আসি কি ওই ট্রলিটা ঠেলে নিজেই নিয়ে চলে আসি কার কাছে, কাউন্টারে, রাইট? সো ঠিক এরকম একটা কার্ট আপনার কাছে থাকতে হবে, আপনার সাইটে থাকতে হবে, যেটাকে আমরা নর্মালি বলে থাকি শপিং কার্ট। কোনো প্রোডাক্ট যখন কার্টে অ্যাড করা হবে সরাসরি সেটা কার্টে যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, অ্যাড টু কার্ট বলে সেটা কার্টে যুক্ত হয়ে যাবে। পরে যখন আপনি বের হতে চাইবেন তখন আপনাকে করতে হবে কি, চেক আউট। সো 3 নম্বরটা হচ্ছে কি কার্ট ডেভেলপ করা, 4 নম্বরটা হচ্ছে চেক আউট প্রসেস রেডি করা। চেক আউট প্রসেসটা কয়েকটা পার্টের সঙ্গে যুক্ত। চেক আউট প্রসেস শুধু একটা পার্টই চেক আউট প্রসেস না। যখন আপনি চেক আউট করছেন, বিশেষ করে সুপার শপে, তখন কি করছেন, সরাসরি যাচ্ছেন, প্রোডাক্ট তারা স্ক্যানার দিয়ে সফটওয়্যারে দেখে নিচ্ছে, অ্যামাউন্টের কথা বলছে, আপনি দিয়ে চলে আসছেন, এটা সুপার শপের হিসেবে। যখন ই কমার্স ওয়েবসাইট, তখন কিন্তু চেক আউটের প্রথম স্টেপ হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, আপনাকে লগ ইন করাতে হবে। এই প্রোডাক্টটা যেহেতু আপনি অন্য জায়গা থেকে বসে কিনছেন, আপনার শিপিং অ্যাড্রেস, দ্যাট মিনস ডেলিভারি অ্যাড্রেস আপনাকে দিতে হবে। তার মানে প্রথমে আপনি দিলেন বিলিং অ্যাড্রেস, তারপরে আপনি দিলেন কি শিপিং অ্যাড্রেস, তারপরে আপনাকে পে করতে হবে অনলাইনের মাধ্যমেই, অথবা বলতে হবে যে না তুমি বাসায় দিয়ে যাও, আমি টাকা দিয়ে দিব। কোনো একটা মেথড তাকে বলতে হবে, এটাকে বলা হচ্ছে কি পেমেন্ট মেথড ইন্টিগ্রেশন। দেন ওই অর্ডারটা সেভ করা হবে, সাবমিট করা হবে। দেন সেক্ষেত্রেও আরো কিছু কাজ আছে, ইনভয়েস রেডি করে কাস্টমারের কাছে ইমেল পাঠাতে হবে। আর আমার প্রোডাক্ট যেহেতু সেল হয়ে গেল, আমার স্টক থেকে সেটাকে কমিয়ে দিতে হবে। এই পুরো পার্টটাকে বলা হচ্ছে কি চেক আউট প্রসেস। আর চেক আউট প্রসেসটা আমাদের দাঁড় করাতে হবে। 4টা পার্ট গেল। দেন এতটুকু হলে মোটামুটি কিছু হলেও বলা যাবে যে এটা একটা ই কমার্স। বাট লাস্ট স্টেপটা কি, আমার অর্ডার হয়েছে, বাট অর্ডার প্রসেস করার জন্য কোনো ডেটা আমার হাতে নেই। ডেটাবেজে রেখেছেন, বাট মার্চেন্ট যিনি ওনার, অ্যাডমিন প্যানেল থেকে দেখতে পাচ্ছেন না তার কয়টা অর্ডার আসলো, অর্ডারের স্ট্যাটাস কি, পেমেন্টের স্ট্যাটাস কি, সেটা কি ডেলিভারি করতে পারবে? সো ডেলিভারি প্রসেস রেডি করার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে অর্ডার ম্যানেজমেন্টটা থাকতে হবে। সো এই 5টা পার্ট যদি আমরা করতে পারি, তাহলে আমরা বলবো আমাদের একটা ছোট্ট ই কমার্স সাইট দাঁড়িয়েছে। আমরা এতটুকুই করার চেষ্টা করব। কার্সারগুলো আপনার ইয়াতে এই নিচে যে স্লাইডারে শো করতেছে না, স্লাইডার নাই নিচে স্লাইডার নেই, না স্লাইডার নেই, এটা হচ্ছে প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আমাকে পেন ড্রাইভ দেন, আমি এইটাই দিয়ে দিচ্ছি।
কালকে সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে বাংলাদেশ মাথা নিচ করে ইয়ে থেকে মাঠ থেকে বাইরে হচ্ছে, খেলা শেষ। হ্যাঁ, সেটাই, ঘুমানোর আগে দোয়া করে শুবেন। আচ্ছা, spiciest_new নামে আমি একটা ফাইল দিয়ে দিয়েছি, ওটা নিয়ে আপনারা কাজ করবেন। সো আমি কি বোঝাতে পেরেছি যে আমাদের টার্গেটটা কি, আমাদের কি কি করতে হবে? সো আমাদের তো এটা হচ্ছে একটা ফ্রন্ট এন্ড টেমপ্লেট, আমাদের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটও লাগবে অ্যাডমিন বানানোর জন্য। আমি নেক্সট ক্লাসে অ্যাডমিন টেমপ্লেটও প্রোভাইড করব। ওকে, সো দুইটা পার্ট হবে, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন মোডে আর একটা হচ্ছে ওয়েবসাইট মোডে। তার মানে আমার যে একটা ই-কমার্স সাইট আছে, তার মানে ডেফিনেটলি আমাদের কিন্তু দুইটা পার্ট আছে সাইটের। যখন অ্যাডমিন সাইটটা ম্যানেজ করছে তখন একটা এরিয়া থেকে একটা ডিফারেন্ট ডিজাইন দিয়ে, আর যখন আমরা দেখছি তখন আরেকটা ডিফারেন্ট ডিজাইন থেকে। বোঝা যাচ্ছে? এটা ফ্রি ডাউনলোড করা, হ্যাঁ, ফ্রি টেমপ্লেট ডাউনলোড করা। তো আমরা এখন রাইট নাও ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে যে এই টেমপ্লেটের এক্স্যাক্টলি এইটাকেই আমি এখানে দেখতে চাচ্ছি, যে আমি যখনই আমার প্রজেক্টের এখানে দিব, এই প্রজেক্টের ওখানে দিব, ওই ডিজাইনটা এখানে বসে যাবে, রাইট? তারপরে কাটছাট করা, ব্লেড মাস্টারিং করার যে টেকনিক গুলো আছে সেগুলো আস্তে আস্তে করে এখানে আমরা অ্যাপ্লাই করা শুরু করব। আচ্ছা, তো আমি ফার্স্টে যেটা করব একটু খেয়াল করেন, এই টেমপ্লেট, আমি যে টেমপ্লেটটা ইউজ করছি, এই সবাই অর্ডার, হ্যাঁ, নিজেদের মধ্যে আলোচনা কম করি, হ্যাঁ। তারপরে যেটা বলবো যে একজন আরেকজনকে সময় কম দেই, সময় নষ্ট না করি, তাই না? আপনারা কিন্তু একজন আরেকজনকে সময় বিক্রি করে দিচ্ছেন, এর দাম কি কেউ দেয়? হ্যাঁ, হ্যাঁ, যদি কেউ সময় চায় তার কাছ থেকে স্ট্রেট বলবেন যে আমার কি লাভ। এখন আপনারা তো হাসলেন, এখন লাভ যদি সে না বলতে পারে তাহলে তার সঙ্গে কি আমার কোনো লাভ আছে? সেটাই। এখন ফ্রেন্ড ঠিক আছে, বাট আমার নিজের জন্য তো চিন্তা করতে হবে নাকি? ডিজাইন করাই আছে, ঠিক আছে। এই জন্য এই ডিজাইনটা আগে থেকে দিয়ে দেওয়া হয়েছে যাতে আপনারা এটা নিয়ে কোনো প্রবলেমে না পড়েন, ঠিক আছে। নাও টার্গেটটা কি, আমাদের পেজটা এখানে আসবে। আমি যা বলছিলাম একটু খেয়াল করেন, এই টেমপ্লেটের মধ্যে
ইমেজ আছে, জেএস আছে, স্টাইল শিট আছে। স্টাইল শিট মানে কি? সিএসএস। ওকে, সো আমার দরকার কি এই ডিজাইনটা, তাই না? ইন্ডেক্সের ডিজাইনটা। ফার্স্টে আমি যেটা করব, এই index.html এর কোডটা হুবহু সবগুলো আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করেছি। ওপেন করে পুরো কোডটাকে আমি কপি করলাম। কপি করে আমার যে পেজটা লোড হচ্ছে, আমাদের পেজটার নাম কি বলেন তো? মাস্টার পেজের যে কোড আছে, এই যে masterblade.php, আগের কোডটা রিমুভ করে দিয়ে ওই কোডটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, পুরোটা আমি পুরোপুরি পেস্ট করে দিয়েছি। এইটা ধরতে না পারাটা কিন্তু অন্যায়। রিপিট করছি, সবাই একটু দেখেন। আমার master.blade কি ছিল? হ্যালো ল্যারাভেল ছিল। আমি যেটা করেছি, আমি যে টেমপ্লেটটা প্রোভাইড করেছি, ওই টেমপ্লেটের মূল পেজটা কি, হোম পেজটা কি ইন্ডেক্স না? ইন্ডেক্স ফাইলটাকে আমি নোটপ্যাডে ওপেন করে তার ভেতরের HTML এর কোডগুলোকে কপি করে আমি আমার এই masterblade ফাইলে পেস্ট করে দিয়েছি। এবার বোঝা গেছে? ইমেল বোঝেন নাই? না বুঝে বলেছে জি স্যার। আপনি বুঝতে পারছেন অমিতের পাশে? দেখেন, আমি যখন এটা সেভ করলাম, masterblade-টা সেভ করে যখন আমি রান করাচ্ছি, হ্যাঁ ভেঙে চুরে আসছে, শুধু HTML এর কোড আসছে। এটা আসছে না? আপনার নাম জানো কি? ইউসুফের পেছনে সোহাগ তো রেগুলার না। আমি তো অনেকদিন পর লাস্ট ক্লাস নিয়েছি, সেখানেই ছিলেন। আচ্ছা, এখন এই কোডটা বেশ কিছু জিনিস বাকি আছে। কি কি বাকি আছে? ইমেজ, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দেওয়া। এই যে টেমপ্লেট, একটু খেয়াল করেন, ইমেজ আছে, জেএস আছে, স্টাইল শিট আছে। এই ইমেজ, জেএস আর স্টাইল শিট এগুলোকে আমি কপি করে আমাদের যে প্রজেক্ট আছে, আমাদের প্রজেক্টে কোথায় আছে? ডি ড্রাইভে, LICD Bash3 Jam, htdocs, LICD Bash3 e-commerce, এর ভেতরে পাবলিক নামে একটা ফোল্ডার আছে। পাবলিক ফোল্ডারের মধ্যে আমি একটা সাব ফোল্ডার করব, একটু খেয়াল করেন। পাবলিক ফোল্ডারের মধ্যে আমি একটা সাব ফোল্ডার করছি, ফোল্ডারের নাম হচ্ছে সাইট। এর ভেতরে আমি কি কি রেখে দিলাম? ইমেজ, জেএস আর স্টাইল শিট। ওকে, এখানে বেশ কিছু জাভাস্ক্রিপ্টের কানেকশন আছে, বেশ কিছু সিএসএস এর কানেকশন আছে। সেই কানেকশনগুলো আমাকে এখন এস্টাবলিশ করতে হবে, কানেকশনগুলো আমাকে দিয়ে দিতে হবে। সাইট নামে একটা ফোল্ডার করেছি, পাবলিকের মধ্যে সাইট নামে ফোল্ডার করে ওর ভেতরে সিএসএস, ইমেজ আর জাভাস্ক্রিপ্টটা দিয়ে দিয়েছি। এখন এই ফাইলে যত জায়গায় জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস এর ইমেজের কানেকশন আছে সেটা আমাকে বলে দিতে হবে। রাইট, এখানে বেশ কিছু জায়গাতে ইমেজ আছে, খেয়াল করেছেন? সো এই জায়গাগুলো আমাদের এখন ঠিক করতে হবে। ঠিক করার জন্য কিভাবে লিখতে হয়, ইউআরএল কিভাবে লিখতে হয় সেটা একটু দেখেন, খুব ভালো মতো দেখতে হবে। এটা কিন্তু রেগুলার সিনট্যাক্স না, রেগুলার সিনট্যাক্সের বাইরে ডিফারেন্ট সিনট্যাক্স। এটাকে আমরা নরমালি বলে থাকি ব্লেড সিনট্যাক্স। ওকে, ব্লেড সিনট্যাক্স অনুযায়ী আপনাকে এভাবে লিখতে হবে। এটা হচ্ছে আমার master.blade.php আর ইন্ডেক্সের কোডটা আমি মাস্টারে এনে পেস্ট করেছি না? সো লাইন নাম্বার 6 এ অ্যাসেট এর ওখানে আমি যেটা করব, ওই যে লিংকটা, আমার সিএসএসটা কোথায় আছে? স্টাইল শিট আর stylesheet.css নামে আছে না? এটাকে ফার্স্টে কাট করে নিয়ে অ্যাসেটের মধ্যে দিয়ে দিব, দুইটা সেকেন্ড ব্র্যাকেট, তারপরে ফাংশনের নাম কি? অ্যাসেট, ব্র্যাকেটের মধ্যে সিঙ্গেল কোট। রাইট,
ঠিক এটা লিখলেও হবে না, বেসিক্যালি এটাকে ব্লেড সিনট্যাক্স বলে। অ্যাসেট মানে কি? পাবলিক। অ্যাসেট মানে কি? পাবলিক। সো আমি অ্যাসেট কল করলে সে পাবলিকে ঢুকে যাবে, বাট পাবলিকের মধ্যে কি এটা আছে? পাবলিকের মধ্যে সাইট নামে একটা ফোল্ডার করেছি, তার ভেতরে আমার স্টাইল শিট আছে। বোঝা যাচ্ছে? ভিডিও অন আছে। অ্যাসেট হচ্ছে ল্যারাভেলের একটা বিল্ট ইন ফাংশন। অ্যাসেট ফাংশন কল করলে আমাকে সরাসরি সে পাবলিক ফোল্ডারে নিয়ে যায়। আমি যেখানেই থাকি না কেন, আমি যদি অ্যাসেট ফাংশন কল করি আমাকে সরাসরি কোথায় নিয়ে যাবে? পাবলিক ফোল্ডারে। নিতে পারবে, হ্যাঁ। লেখা একটু বড় করেছি আপনাদের জন্য। সো লেটস চেক কি হচ্ছে। যে আমি জাস্ট একটা সিএসএস এর কানেকশন দিয়েছি, তেমন কোনো চেঞ্জ আসে নাই। আমার পাথটা ঠিক আছে কিনা একটু চেক করে দেখি। ভিউ পেজ সোর্স থেকে যদি চেক করি যে আমার কানেকশনটা ঠিক আছে কিনা, লাইন নাম্বার 6 এ স্টাইল শিট ওটা আসে নাই। আমি কি সেভ করেছি ফাইলটাকে? মাস্টার ব্লেড ফাইলটাকে আমি কিন্তু সেভই করি নাই, রাইট? সেভ না করাতে আমার এই যে ইউআরএলটা চেঞ্জ হয় নাই, খেয়াল করেছেন? আমি সেভ করেছি, সেভ করে এবার লোড করি। তেমন কোনো চেঞ্জ নেই। আচ্ছা, তারপর দেখি যে আমাদের লিঙ্কটা ঠিক মতো আসলো কিনা। এখন রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স থেকে যদি যাই, এই যে এখানে লেখা লোকাল হোস্টের পর বসে গেছে। এই যে পাবলিকটা আসে নাই, ওই যে ইন্ডেক্সকে বাদ দেওয়ার কারণে আমাদের পাবলিক অ্যাড করতে হবে। লোকাল হোস্ট LICT ব্যাস্ট্রি ই কমার্স সাইট। সো আমাকে এখানে অ্যাড করতে হবে পাবলিকটাকেও। পাবলিক স্ল্যাশ সাইট স্ল্যাশ স্টাইলশিট স্ল্যাশ স্টাইলশিট ডট CSS। So let's check. ভাঙাচোরা একটা ডিজাইন হলো পাওয়া যাচ্ছে, CSS পেয়েছে। তাহলে আমাদের আরেকটা CSS কিন্তু এখানেই আছে, এই যে স্টাইল, মানে লাইন নাম্বার 8 এ, লাইন নাম্বার 7 তো ওয়েব থেকে দেওয়া, লাইন নাম্বার 8 এ স্টাইল শিটের মধ্যে যে কোয়েরির একটা কাস্টম CSS আছে সেটাও দিয়ে দিতে হবে। এটা কিভাবে দিব বলেন? এটাকে আমরা কি বলছি? ব্লেড। দেন অ্যাসেট, অ্যাসেটের পরে ফাংশন দিয়ে কোটেশন প্রথমে লিখতে হবে কি? পাবলিক স্ল্যাশ সাইট স্ল্যাশ, তারপরে এই অংশটা কাট। লাইন নাম্বার 8 এ আমি চেঞ্জ করেছি, যে CSS-টা ছিল ওটাও আমি আগের পদ্ধতিতেই কানেক্ট করে দিলাম। একটু চেক করি যে কোনো পরিবর্তন আসে কিনা। আপাতত এই অবস্থায় আছে। কিছুটা পরিবর্তন হয়েছে স্যার। এই যে 8 নম্বরটা, লাইন নাম্বার 8 এ অ্যাসেট পাবলিক সাইট স্টাইল jQuery কাস্টম। তাহলে এই সিমিলার কাজটা কোথায় কোথায় করতে হবে? এই যে যত JS আছে, স্যার এতটুকু হয় নাই, আপনি ভুল করছেন, ঠিক করেন। দেখে দেখে ভুল করছেন কেন? টেকনিক তো ভেরি সিম্পল। আপনার তো এটা লিখাই আছে, এটা আগে থেকে লেখা আছে না, তো লেখার দরকার নেই। আপনি শুধুমাত্র লিখবেন কি, এই অ্যাসেট লিখে পাবলিক সাইট লিখে আগে থেকে ওইটা এনে এটাকে কাট করে কপি পেস্ট করে দেবেন, রাইট? যত জাভাস্ক্রিপ্ট আছে, যত ইমেজ আছে, যত CSS আছে, সবগুলোতে কানেক্ট করে দিতে হবে। সো আবার আমি দিচ্ছি, ম্যাক্সিমাম ইমেজ গুলো CSS দিয়ে করা আছে।
কিছু ইমেজ আছে HTML এন্ডে, তারপরে ওগুলো কি ডামি। ডামি বলতে বোঝাচ্ছি এই যে ইমেজগুলো এখানে আছে, এখানে যে ইমেজগুলো আছে, এখানে যে 8টি ইমেজ আছে, এটা কি ডামি? কারণ আমি যখন ডাইনামিক প্রোডাক্ট নিব তখন তো একটাই নিব, বাকিগুলো কি ডাইনামিক্যালি আসবে। একই জিনিস, ওকে, হুবহু জিনিস না দেখে বুদ্ধি করে করার চেষ্টা করেন, ওকে। রাইট, সবগুলো ঠিক করে ফেলেন, সবাই ঠিক করে ফেলেন, আমি দেখে নিচ্ছি, যারটা হবে তারটা আমি নিয়ে নিব। ছিলাম CSS, জাভাস্ক্রিপ্ট এবং ইমেজকে কানেক্ট করার চেষ্টা করছি ল্যারাভেলের পদ্ধতিতে, রাইট। সো এই যে জেএসটা, আমি জেএসটাকে রিপ্লেস করতে চাচ্ছি অ্যাসেট দিয়ে। ফাইল থেকে না, এডিট থেকে যাবেন রিপ্লেসে, ঠিক আছে। বাট এখানে কিন্তু অনেকগুলো জায়গাতে জেএস চেক হয়ে গেছে, খেয়াল করেছেন। এখান থেকে আমরা করব জেএস কে রিপ্লেস করবে কি দিয়ে, এতটুকু করে যদি আমরা রিপ্লেস করি তাহলে অনেক কাজ কমে আসবে, তাই না? ব্র্যাকেট অ্যাসেট, হ্যাঁ, যেগুলোর সামনে জেএস আছে, জেএস স্ল্যাশ আছে, সেখান দিয়ে এটা রিপ্লেস হয়ে যাবে। তো আমি যদি রিপ্লেস করি, একটু খেয়াল করেন, রিপ্লেসের মধ্যে জেএস এর মধ্যে জেএস রিপ্লেস হয়ে গেছে না, ডাবল হয়েছে আগের গুলোতে। সো আমি কার্সরটা এখানে রাখবো, দেন আমি যদি রিপ্লেস বলি, ওইটা রিপ্লেস হয়েছে, বাট ওইটা কিন্তু কমপ্লিট না, খেয়াল করেছেন, অর্ধেক হয়েছে না, জেএস হয়ে যে করে হয়েছে। বাট এখানে কি করতে হবে, আমাকে আবার কোটেশন ব্র্যাকেট দুইটা কার্লি দিয়ে দিতে হবে। না, ওটা ডট জেএস ধরে ওইটা আপনি করে দিতে পারেন, হ্যাঁ, আবার রিপ্লেস করে দিতে পারেন উল্টা পাশে, যে ডট জেএস যেখানে পাবে সেখান থেকে ওইটা করে দেবে। দেন রিপ্লেস, ডাবল হলো কিনা, না ডাবল হয় নাই, এটা তো আবার সিএসএস, কোট ব্র্যাকেট কার্লি, ওইটা তো রিপ্লেসই হয় নাই, কোথায় গিয়ে রিপ্লেস হলো? এই জন্য শুরু থেকে করতে হয়, যাতে কোথাও না থাকে। এটা অনেক দূরে কোথাও এক জায়গায় হয়েছে। ওকে, দেখেন যে এখানে এসে আমার কি বাকি আছে, আমাকে কোটেশন দিতে হবে, ব্র্যাকেট দিতে হবে, দুইটা কার্লি দিতে হবে। তাহলে আমার অ্যাসেট পাবলিক সাইট জেএস jQuery টুইটার সিএস দেয়া হলো, রিপ্লেস। আচ্ছা, লেটস চেক যে এখানে এখন কি পরিবর্তন আসে। আসছে না, এখন স্লাইডার আসছে, বাট ইমেজ গুলো আসে নাই, ইমেজ গুলো আমরা বসাই নাই, ইমেজ গুলো যদি আমরা বসাই তাহলে এটা আসবে। হ্যালো, সবাই একটু দেখেন যে আমরা কিন্তু রিপ্লেস করছিলাম, রিপ্লেস আরেকবার একটু দেখতে চেয়েছে একজন, কিভাবে আপনি রিপ্লেস করবেন। কোনো কিছু যদি আপনি রিপ্লেস করতে চান, মনে করেন আপনি যতগুলো H4 আছে সবগুলোকে H3 করে দেবেন। মনে করেন আপনি H4 কে সিলেক্ট করলেন, এডিট থেকে আপনি এই যে রিপ্লেসে যাবেন, অথবা Ctrl+H or Ctrl+R, probably Ctrl+H,
কন্ট্রোল এইচ দিলে রিপ্লেসের উইন্ডো আসবে, যে H4 কে আপনি কি দিয়ে রিপ্লেস করবেন সেটা আপনি এখানে দেখবেন। ওকে, লিখে দেবেন, লিখে দিয়ে রিপ্লেস অল বললে ওই ফাইলে সব রিপ্লেস হয়ে যাবে। বাট আপনাকে এটা বুদ্ধি করে করতে হবে যাতে এলোমেলো না হয়ে যায়। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন যতগুলো জায়গায় আমাদের রিপ্লেসমেন্টের ইস্যু ছিল সেগুলো দেখলাম। ইমেজের যে লোকেশন গুলো আছে, ইমেজের লোকেশন গুলোকেও একই ভাবে বা একই পদ্ধতিতে আমাদের রিপ্লেস করতে পারতে হবে। সো আই হোপ যে আমরা ফার্স্ট পেজটা আনতে পেরেছি, ইমেজ রিপ্লেসের কাজটা আমরা করে নিতে পারবো। ফার্স্ট পেজটা আমরা আনতে পেরেছি। আমরা ইমেজ রিপ্লেসের জন্য যেটা করার, কোথায় আছে ইমেজ, আমরা সার্চ করতে পারবো না? কি করবো বলেন তো? এডিট, রিপ্লেস ইমেজ অর ইমেজেস, কোনটা? ইমেজ। ইমেজকে, ইমেজ স্ল্যাশকে আমি রিপ্লেস করব অ্যাসেট পাবলিক সাইট ইমেজ দিয়ে। ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকটা ইমেজই কি জেপিজি এক্সটেনশনে? পিএনজি এক্সটেনশনও আছে, তাহলে গন্ডগোল হবে। আদারওয়াইজ আমরা হয়তো এটা খুব শর্টকাটে নিতে পারতাম। দুটো আলাদা ভাবে করছে। তাহলে ইমেজকে রিপ্লেস করবে কি অ্যাসেট পাবলিক সাইট ইমেজকে ইমেজ দিয়ে। দেন আমি পুরো পেজকে রিপ্লেস করে দিলাম। একটু খেয়াল করেন, 28 জায়গায় এটা রিপ্লেস হয়েছে। তার মানে এই পেজটাতে 28 জায়গায় ইমেজ রয়েছে। এবার আমি যেটা করব যে ডট জেপিজি, ডট জেপিজি এক্সটেনশনটা আছে, সেই জেপিজি এক্সটেনশনটাকে আমি যা করব যে ডট জেপিজি, একটা সিঙ্গেল কোট, একটা ব্র্যাকেট, দুইটা কার্লি, তাহলে কি আবার পেছনে এটা বসে যাবে না? আচ্ছা, তাহলে এবারও যদি এটাকে রিপ্লেস করে দেই তাহলে সেটা কিন্তু আবার রিপ্লেস হয়ে গেছে, এবং সেটা কিন্তু 21 জায়গায় হয়েছে। তার মানে বাকি 7 জায়গায় কিন্তু জেপিজি নেই, কি আছে? পিএনজি আছে। লেটস চেক যে ওই পিএনজি গুলোকে এখন কি করতে পারি। পিএনজি, তার মানে পিএনজি আছে, এটা আমি পেয়েছি। সো এই জেপিজি জায়গায় আমি কি দিয়ে দিব? ডট পিএনজি। হ্যাঁ, রিপ্লেস অল, অল হয়ে গেছে, এবং এখানে 7 হয়েছে। তার মানে কি 21 এর সাথে 28 কমপ্লিট। সো যে কাজটা আমরা অনেক সময় ধরে করছিলাম সেটা আমরা খুব কম সময়ের মধ্যেই করতে পারছি। বাট ইমেজ আসে নাই। সেভ করেছি? সেভ করি নাই, এই ভুলটা বারবারই করছি। আসছে, সবই আসছে, কাজ করছে না। এটা গেল হচ্ছে আমরা প্রথমত কিভাবে বসালাম আমাদের মাস্টার পেজকে। বাট এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্লাইসিং, যেটা আমরা এখনো করি নাই। আমরা স্লাইসিং করা শুরু করব। আমরা কিভাবে করব? আমরা এই পেজটাকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলবো। প্রাথমিকভাবে দুইটা অংশে ভাগ করব, একটা হচ্ছে এই স্লাইডারটাকে, এবং এইটা আরেকটা হচ্ছে আমার এই লেটেস্ট প্রোডাক্ট সেগমেন্টটাকে। একটা পেজের ভেতরে কোন কোন অংশগুলো ডাইনামিক হবে, কখনো থাকবে কখনো দেখাবে না, বা কখনো দেখাবে কখনো দেখাবে না, সেটা নির্ভর করবে কি প্রোগ্রামিং টেকনিকের উপরে এবং কাস্টমারের চাহিদার উপরে। রাইট? সো আমার মাস্টার পেজ সবকিছু আছে, বাট এর ভেতরের কন্টেন্ট তো সবসময়ের জন্য ফিক্স না, ডাইনামিক। সো এই ডাইনামিক ফাইলগুলোকে আলাদা আলাদা করে আমাকে নেয়ার ব্যবস্থা করতে হবে। রাইট? মাস্টারিং বলা হয়, যে মাস্টারিং করতে হবে আমাদের এখন। কারণ হচ্ছে আমি সব পেজে আমার স্লাইডার নাও চাইতে পারি। রাইট? একটু খেয়াল করে দেখেন, প্রোডাক্ট ডিটেইলের স্লাইডার নেই, কার্টে কোনো স্লাইডার নেই, চেক আউটের সময় স্লাইডার নেই। স্লাইডার থাকবে কখন? শুধু হোম পেজে। রাইট? আবার এই যে জায়গাটা, প্রোডাক্টের যে জায়গাটা, এই জায়গাটাতে এখন লেটেস্ট প্রোডাক্ট আসছে, কিছুক্ষণ পর এই জায়গাটাতে প্রোডাক্ট ডিটেলটা আসবে, কার্ট আসবে, কখনো কখনো কি আসবে? চেক আউটের ফর্ম আসবে, কখনো নোটিফিকেশন দেখাবে। সো এই জায়গাটাও কিন্তু আমার ডাইনামিক হতে হবে। তো
তো এখন যদি আমি মনে করেন যে আমার এই লেটেস্ট প্রোডাক্টের এই অংশটুকুকে কাট করতে চাই, কি করব? আমি এটাকে এখান থেকে কাট করে নিয়ে ভিন্ন এক জায়গায় রাখবো অ্যাজ এ চাইল্ড পেজ, দেন এই চাইল্ড পেজটাকে আবার এখানে আমি পুশ করব প্রয়োজন অনুযায়ী, যখন লাগবে তখন। ঠিক এভাবে আমি আমার এই টেমপ্লেটের ইচ এন্ড এভরি পার্টকে স্লাইস করে প্রোগ্রামিং এর মাধ্যমে এখানে ইনক্লুড করতে পারি, যেটাকে আমরা মাস্টারিং বলছি। দেখে বলা হচ্ছে কি প্লেট মাস্টারিং, যেটা আমাদের শিখতে হবে। সো আমরা আজকে যতটুকু করেছি এতটুকু কি রপ্ত করতে পেরেছি, দখল নিতে পেরেছেন? আগামী দিনের হোমওয়ার্ক আমি বলছি, একটা ফ্রেশ ল্যারাভেল ইনস্টল করবেন, ঠিক আছে? একটা ফ্রেশ ল্যারাভেল ইনস্টল করবেন, করে ওখানে একটা ফ্রেশ টেমপ্লেট এই অবস্থায় বসিয়ে নিয়ে আসবেন। টেমপ্লেট অনলাইন থেকে ডাউনলোড করবেন, যে কোনো টেমপ্লেট, যে কোনো টেমপ্লেট। মাস্টারিং এর জন্য আপনি যে কোনো টেমপ্লেট দিয়ে শিখেন। ই কমার্স পেলে ভালো, যদি আপনি প্র্যাকটিস করতে চান ভিন্ন টেমপ্লেট দিয়ে আপনি ভালো শিখবেন। বুঝতে পেরেছি? সো না, ওয়ার্ডপ্রেস টেমপ্লেটে হবে না। বুঝতে পেরেছি? আপনি বুটস্ট্র্যাপ বলেন আর HTML CSS বলেন, যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়েই করেন, বাট একটু ভালো মানের টেমপ্লেট নিয়ে সেই টেমপ্লেটটা আপনার প্রজেক্টে বসান। সো প্রতিদিন যা শেখানো হচ্ছে সেটা একটু একটু করে প্র্যাকটিস করেন। দেন না, আপনি যে কোনো কিছু দিলেই চলে আসবে, হাজার হাজার আছে। স্যার রিপ্লেস করার বিষয়টাকে কাইন্ডলি আবার একটু দেখাবেন। এটা একটু ওই ইমেজগুলোতে রিপ্লেস করুন। আর সব কিছু ঠিক আছে, ইমেজ রিপ্লেসটা একটু বলবেন। দেখেন আমারটাই এখন কিন্তু ইমেজের রিপ্লেস নেই, এখন ব্ল্যাঙ্ক, ইমেজ রিপ্লেসটা করি নাই। আবার আপনারা রিপিট করতে বলেছেন ইমেজ রিপ্লেসের বিষয়টা। এখানে আমি যদি কন্ট্রোল ধরে এইচ দেই আমার রিপ্লেসটা চলে আসে, একটু খেয়াল করেন। কি দিয়ে কার্সর যে কোনো জায়গায়, পেজের ভেতরে যে কোনো জায়গায় রেখে কন্ট্রোল এইচ দিয়ে দেন। আমি কি দিয়ে রিপ্লেস, কাকে রিপ্লেস করতে যাচ্ছি? ইমেজ স্ল্যাশ কে। এই যে ইমেজ স্ল্যাশ কে অলরেডি খুঁজে পেয়েছে। ইমেজ স্ল্যাশ কি দিয়ে রিপ্লেস হবে? একটা এই যে লেফট সাইড কার্লি অ্যাসেট, ঠিক আছে? অ্যাসেটের ভেতরে ব্র্যাকেট, বাট এই ব্র্যাকেটটা কিন্তু লেফট ব্র্যাকেট শুধু, রাইট? দেন কোট, কোটের ভেতরে কি আসবে? পাবলিক স্ল্যাশ সাইট স্ল্যাশ ইমেজ স্ল্যাশ। এতটুকু দিয়ে আমাকে শুধু ইমেজকে রিপ্লেস করতে হবে, তাই কিনা? হ্যাঁ, এটা সিঙ্গেল করতো, কারণ হচ্ছে আমাদের পুরোটা তো ডাবল কোট, বাট এটা তো পুরো রিপ্লেস হচ্ছে না। আমার লেফট সাইড আগে রিপ্লেস করছি, তারপরে রাইট সাইড আমি রিপ্লেস করব। হ্যাঁ, রিপ্লেস অল বলে দিলে এটা 28টা জায়গায় এই যে রিপ্লেস হয়ে গেছে, রাইট? এবং আমরা জানি যে কিছু জায়গায় জেপিজি ইমেজ আছে, কিছু জায়গায় পিএনজি ইমেজ আছে। সো আমি এখন প্রথমে যেটা, আবার পরবর্তী রিপ্লেসে যেটা করব, যে ডট জেপিজি স্ল্যাশকে আমি এবার রিপ্লেস করব ডট জেপিজি, তারপরে কোটেশন, তারপরে কি ব্র্যাকেট, তারপরে কার্লি, রাইট? এটা বুদ্ধি করে বের করতে হবে, কিন্তু এটা কিন্তু মানে জাস্ট দেখে দেখে করা হচ্ছে। বুদ্ধিটা কি, আমার যদি একে ক্লোজ করতে হয়, এই যে অ্যাসেটকে ক্লোজ করতে হয়, তো শুরুতে আমাকে কোটেশনকে ক্লোজ করতে হবে, তারপরে আমাকে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, তারপরে আমাকে কার্লি ক্লোজ করতে হবে। এটা তো জাস্ট টেকনিক, নাথিং এলস। হ্যাঁ, ওপেনিং অনুযায়ী আমাকে ক্লোজিং করতে হবে। সিঙ্গেল কোট, ব্র্যাকেট, কার্লি,
কারণ আমার তো এটা ওপেনিং আছে, এগুলো ক্লোজ করতে হবে না এখানে। স্যার রিপ্লেস অল দিলে হবে? হ্যাঁ, রিপ্লেস অল দিতে হবে। হয়েছে না রিপ্লেস? রিপ্লেস হয়েছে। আর জেপিজির জায়গায় আমাদের আবার কি আছে? পিএনজি আছে না? পিএনজি গুলোকেও একই কায়দায় আমি রিপ্লেস করে দিলাম। এবার হয়েছে। সেভ, লোড, চেক, আসে। ডান। ওকে, ঠিক আছে। আমি কোড আর ভিডিওটা, কোড সহ প্রজেক্ট